জয় বাংলা বলতে কি বোঝায়? বাংলার জয়, বাংলা ভাষার জয়। আমাদের সব একটা কিছু সংগঠন আছে বাংলায়, যারা সব মানে বা রুলিং এস্টাবলিশমেন্ট, তাদের যে পোর্টালটা জয় বাংলা, সমাজসেবামূলক যেগুলো আছে, এদের যে জয় বাংলা, সেখানে প্রথম কথাটা জয় বাংলা হলো, পরের কথাটা ভারতীয়দের বিরুদ্ধে, হিন্দি ভাষীদের রুখে দাঁড়াও, দিল্লির বিরুদ্ধে দাঁড়াও, মানে ভারত ছাড়া বাংলা। এই স্বপ্ন, বাংলার স্বপ্ন কি রবি ঠাকুর দেখেছিলেন? 1939 সালে মহাজাতি সদন বলে একটি ভবনের পরিকল্পনা, ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় নেতাজির উদ্যোগে, স্থাপন করেছিলেন রবি ঠাকুর। রবি ঠাকুর ওখানে যা বলেছিলেন সেটি দিয়ে আমার বইটি শেষ করেছি। বলেছিলেন যে ভারতবিহীন বাংলা অসম্ভব। বাংলা হচ্ছে যে ভারতীয় যে সভ্যতা, এই ভারত তো কোনো নেশন নয়, এটা একটা ইউরোপীয় কনসেপ্ট, এটা আমাদের সভ্যতা। এই সভ্যতার একটা অংশ হচ্ছে বাংলা। আমি বাঙালি হিসেবে ভীষণ গর্বিত, কিন্তু ভারত ছাড়া বাংলা হতে পারে না, এটা রবি ঠাকুর বলে গেছে। আমার মতো তুচ্ছ মানুষ তো বলছি, মানে ছেড়ে দিই। খুব বিশিষ্ট মন্ত্রী ছিলেন ওখানে, খুব ক্ষমতাশালী মন্ত্রী, বলে নাম ছিল হাসিনার মন্ত্রিসভায়। উনি আসলে বলেইছেন যে জয় বাংলা হিন্দুদের স্লোগান হতে পারে না, এটি কেবল মুসলিমদের স্লোগান হতে পারে। লজিক্যাল কথা বলার চেষ্টা করেছেন। কেন? উনি বললেন আমাদের নবী, উনি যখন জয় করেছিলেন মক্কা, মক্কা তো আসলে আগে পেগান ছিল, উনি যখন মক্কা জয় করলেন ওই মূর্তি পূজা আসতে, উনি বলেছিলেন ফাতুন মক্কা। এটাই শাহজাহান বলছেন, ফাতুন মক্কা আরবি ভাষায়, মানে মক্কা জয় করছে। মানে বাংলার জয় বলতে বাংলাকে জয়, মানে বাংলার জয় নয়, জয় বাংলা মানে বাংলাকে জয়। ইম্পেরিয়ালিস্টিক একটা, এটা নট ভিক্টরি টু বেঙ্গল, ইট ইজ আ কনকোয়েস্ট অফ বেঙ্গল। পাকিস্তানি একটা ন্যারেটিভ, গজওয়ে হিন্দ, এক্স্যাক্টলি। এবং এটাই ভাসানী বলে গেছেন। নমস্কার, সঙ্গম টঙ্গ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বর্তমান বাংলাদেশ, বাংলা এবং বাংলাভাষী সব মানুষের পরিপ্রেক্ষিতে একটি বিশেষ টকের আয়োজন করা হয়েছে। আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর কৌশিক গঙ্গোপাধ্যায় মহাশয়। নমস্কার স্যার, আপনাকে স্বাগত জানাই। এবং আছেন ডক্টর সঞ্চিতা ভট্টাচার্য মহাশয়। নমস্কার ম্যাডাম। আজকে যে টকটা শুরু হবে সেটার মূল গল্পটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হলেও একটি বই যেটা ডক্টর কৌশিক গঙ্গোপাধ্যায় লিখেছেন সেটা হলো এইটি, দ্য জয় বাংলা ডিসেপশন। এবং এই বইটার পরিপ্রেক্ষিতেই আজকে আলোচনাটা চলবে। কিছু প্রশ্ন ডক্টর সঞ্চিতা জি এই বইটাকে অবজার্ভ করেছেন থরলি, সেখান থেকে উনি আমি প্রথমে ওনাদের একটা ছোট ইন্ট্রোডাকশন দিয়ে দিই। ডক্টর কৌশিক গঙ্গোপাধ্যায় একজন নামকরা ইকোনমিস্ট। তিনি তার পিএইচডি কমপ্লিট করেছেন ইউনিভার্সিটি অফ রকস্টার থেকে 2007 সালে, এবং তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোজিকোডে একজন প্রফেসর। তার অনেক আর্টিকেল পাবলিশড হয়েছে যেগুলো ইন্টারন্যাশনাল জার্নালসে, এবং তিনি এর আগেও বুক পাবলিশ করেছেন। সেটা বিভিন্ন জার্নালস যেগুলো পাবলিশড হয়েছে, যেগুলো পপুলার আর্টিকেলস আউটলেটস যেগুলোতে হয়েছে ইন্টারন্যাশনালি অ্যাক্লেম, যেমন ডিএনএ, ফার্স্ট পোস্ট, স্বরাজ্য, মাতৃভূমি। কৌশিকবাবু এর আগে একটি বই লিখেছিলেন যেটি ক্রিটিক্যালি অ্যাক্লেমড, যেটার নাম হলো দ্য মেজরিটেরিয়ান মিথ। এটা নিয়ে আমাদের মেন চ্যানেলেও আপনি টক পাবেন, সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো। আজকে যে বইটা নিয়ে আলোচনা হবে সেটা আমি আপনাদের আগেই জানালাম, দ্য জয় বাংলা ডিসেপশন। এবং এই বইটারই একটি বাংলা তর্জমা যেটা বাংলায় পাবলিশ হতে চলেছে, সেটা হলো 21 মিথ, জয় বাংলার মিথ্যা। তাহলে আমি ডক্টর সঞ্চিতাকে অনুরোধ জানাবো। ডক্টর সঞ্চিতাজি দিল্লি বেস একটা ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট ম্যানেজমেন্টের সাউথ এশিয়া টেরোরিজম ফোরামের হয়ে উনি কাজ করেন, এবং ওনাকে আমি অনুরোধ করব এই বইটার সম্বন্ধে আপনি কিছু বলুন এবং আপনার প্রশ্নোত্তর পর্ব শুরু। থ্যাংক ইউ দেবাশিস জি আমাকে ইনভাইট করার জন্য। আমি হোপ করছি আমাদের ডিসকাশনটা খুব ফ্রুটফুল হবে সবার জন্য। সো প্রথম যেটা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই ডক্টর গঙ্গোপাধ্যায়, আপনি একজন ইকোনমিস্ট, আপনি টোটালি ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের একজন প্রফেসর, আপনি পড়াচ্ছেন অ্যাজ এ প্রফেসর ইন IIM। তো এই যে আপনি বইটা লিখেছেন আপনার কো অথরের সঙ্গে দেবব্রত, দ্য জয় বাংলা ডিসেপশন, আপনি কি মানে এই চিন্তাটা আপনার মাথায় আসলো কি করে যে আমাকে এই একটা টপিকের উপরে লিখতে হবে? একদম দারুণ প্রশ্ন। প্রশ্নের উত্তর দিচ্ছি, তার আগে কয়েকটি কথা বলে নিই। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাকে এখানে আনার জন্যে। দেবাশিস বাবুকে ধন্যবাদ,
আপনাকেও ধন্যবাদ এত যত্ন সহকারে বইটি পড়ার জন্য এবং এটির উপর নোটস বার করে প্রশ্ন করার জন্য। আচ্ছা, একটা ছোট্ট আহ, আমি বলবো কারেকশন, সংশোধন আছে। 21শে মি জয় বাংলার মিথ্যা তর্জমা, কিন্তু তর্জমা আবার নয়, ওটা আমারই লেখা বাংলায়। ইংরেজিটাও যেমন আমি লিখেছি, বাংলাটাও আমি লিখেছি। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো সেই মানে আমি বলতে সহলেখক দেবব্রতের সাথে দুটোই আমারই আর কি। হ্যাঁ। তো সেই সেন্সে মানে অন্য কেউ লেখেনি, হ্যাঁ। এইটুকুই খালি বলার ছিল। এবং এই বইটি উদ্বোধন করতে তথাগত রয় এবং অন্যরা আসবেন। আচ্ছা, এবারে প্রশ্নের জবাবে যাই। আমি ছোটবেলা থেকে অঙ্ক একটু খারাপ ছিলাম না, কিন্তু প্রিয় বিষয় ছিল ইতিহাস। আচ্ছা আচ্ছা। তো ভাবতাম কি করে ইতিহাস ব্যাপারটা মানে ভাবা যায় একটা অঙ্কের মতো করে, একটা ফর্মুলাতে। তো খুব ছোটবেলায় মার্ক্সীয় যখন ব্যাখ্যা ট্যাখ্যা শুনেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। আমার তো পরিবারে অনেকেই মার্ক্সবাদী ছিলেন। তো তারপরে একটু বড় হতে লাগলাম, তখন ভাবতে লাগলাম আচ্ছা তাহলে এখন আমাদের দেশে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি একটা সাবজেক্টগুলোর একটা হায়ারার্কি আছে, যেটা থাকা অবাঞ্ছনীয় কিন্তু আছে। তো আমাদের সময় হায়ারার্কি ছিল যে ইঞ্জিনিয়ারিং হচ্ছে বা অঙ্ক বা সায়েন্স হচ্ছে সবার উপরে, ইতিহাসটা ঠিক অতটা সমাদৃত নয়। ওটা পড়লে লোকে মনে করে ছেলেটা বেকার কাজ করছে, এই গোছের একটা ব্যাপার এসে গেছে। তাই জন্য ইতিহাসটা পড়ার সাহস নিতে পারিনি, কাপুরুষ হয়েছিলাম। তো অঙ্ক বা স্ট্যাটিস্টিক্স পড়লেও পাশাপাশি এটা করতাম। তো যখন পড়তাম তখন ভাবলাম যে তাহলে দেখা যাক ইকোনমিক্স বা অর্থনীতিটা পড়ে, কারণ ওটাই তো সব সমাজকে ইয়ে করছে। তো এই পরিপ্রেক্ষিতে আমি অর্থনীতি নিয়েই পড়া শুরু করেছিলাম, এবং আমার ইকোনমিক্স ব্যাপারটা আগ্রহটা এখান থেকে। আবার সেখান থেকে এই বইয়েরই উৎপত্তি, কারণ আমি দেখলাম অর্থনীতি যখন পুরোটা হয়, সে মানে পুরোটা আবার হয় না। অনেকটা অর্থনীতিতে ব্যাখ্যা করা যায়, কিন্তু কিছুটা আবার করা যায়ও না। তখন কালচার বা আমাদের যে সোশ্যাল সায়েন্সের একটা অল্টারনেটিভ পার্সপেক্টিভ, এটা নিয়ে আমি বহুদিন ধরে মানে 1 দশকেরও বেশি সময় ধরে, হয়তো 1.5 দশক ধরে আমি এটা নিয়ে ভেবে চলেছি। এবং তার একটা পরিণতি হচ্ছে মেজরিটেরিয়ান মিথ, যে টিপিক্যাল যে সোশ্যাল সায়েন্সের যে ধারণা মেজরিটেরিয়ানিজম, আমি সেটাকে অবৈজ্ঞানিক দেখিয়েছি। এটারই সেকেন্ড পার্ট হচ্ছে দ্য জয় বাংলা ডিসেপশন। এটা মেজরিটেরিয়ান মিথ লেখার জন্যই আমি বাংলাদেশকে কিছুটা স্টাডি করেছিলাম। কারণ এটা আমার বইটার যে টেস্ট বেড মেজরিটেরিয়ান মিথের, সেটা হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তো তাই জন্য আমাকে পাকিস্তান এবং বাংলাদেশ নিয়ে স্টাডি করতে হয়েছিল, এবং বাংলাদেশ নিয়ে অনেকক্ষণ পড়েছিলাম। তো এবং সেখানে আমি একটা ন্যাশনালিজম ব্যাপারটা কি এটা বোঝার চেষ্টা করেছিলাম। তো ন্যাশনালিজমের যে টিপিক্যাল যে ফ্রেমওয়ার্ক যেটা দেয়া হয়, সেটা বেনেডিক্ট অ্যান্ডারসনের বই থেকে আসে আর কি, একটা ইমাজিন কমিউনিটি রূপে। সেই রূপে হতে গেলে বাংলাদেশ হয়তো ন্যাশনালিজম হয়েও যেতেও পারে, কিন্তু এটা আমি মনে করি ন্যাশনালিজম নয়, এটা একটা ইম্পেরিয়ালিজম। এবং সেটার জন্য আমি একটা ফ্রেমওয়ার্কেরও ভিত্তিতে দেখানোর চেষ্টা করেছি। এই ফ্রেমওয়ার্কটি প্রধানত দুজনের লেখা থেকে এসছে। ইওরাম হাজোনি, একজন বিখ্যাত জুইস থিঙ্কার, ওনার খুব অ্যাক্লেম, ক্রিটিক্যালি অ্যাক্লেম, প্রাইজ উইনিং বই আছে। উনি 2024 সালে যে কনজারভেটিভ কনফারেন্স হয়েছিল সেটা উনি উদ্যোক্তা ছিলেন। আর দ্বিতীয়টি হচ্ছে আমার নিজের মেজরিটেরিয়ান মিথ। তো সেটা হলো একাডেমিক্স এর দিক দিয়ে। পপুলার দিক দিয়ে বাঙালি হিসেবে আমি মনে করি বাঙালিরা বাংলাদেশকে সবাই বাঙালি মনে করে, একই সংস্কৃতি মনে করে, এপার বাংলা একটা কথা হয়ে গেছে। কিন্তু এইটার মধ্যে অনেক ভ্রান্তি আছে। এই ভ্রান্তিগুলো মূলত অজ্ঞতা প্রসূত, হয়তো কিছু কিছু লোকের ক্ষেত্রে এটা উদ্দেশ্য প্রণোদিত। তো সেটাও আমি বার করতে চেয়েছি, এবং সেই জন্যই বাংলা বইটার অবতারণা, যে এটা যাতে বাঙালি দেখতে পারে পথ। আচ্ছা, আমি বইটা পড়েছি, আপনার চেষ্টা করেছি টু ডু জাস্টিস উইথ ইয়োর এক্সটেন্সিভ রিসার্চ। খুব গভীরভাবে আপনি রিসার্চ করেছেন, আপনি আর আপনার কো অথর দেবব্রত। আমি নিজে বাংলাদেশ নিয়ে গবেষণা করি বা বাংলাদেশ নিয়ে লেখালেখি করি, কিন্তু আমি এটা বলতে চাই যে আপনার বই পড়ে আমি অনেক নতুন জিনিস শিখেছি। এটা মানে আমার জন্য একটা মানে দারুণ পাওয়া। এটা আমার জন্য পাওয়া যে আপনি এটা বলছেন। আর আমি যেটা আপনাকে বলছিলাম কিছুক্ষণ আগে, আমার জন্য আমাকে যদি কেউ একটা ওয়ার্ডে বলে এই বইটাকে যদি ডিসক্রাইব করতে হয়, আমি বলবো ইট ইজ অ্যান আইকনক্লাস্ট। ইউ হ্যাভ অ্যাকচুয়ালি শ্যাটার্ড দ্য মিথ, যেটা পপুলার মিথ, যেটা আমাদেরকে আমি বলবো ফিড করা হয়েছে থ্রু জেনারেশন, ওটাকে আপনি অ্যাকচুয়ালি ব্রেক করতে পেরেছেন। আর অ্যাজ আই ওয়াজ গোয়িং থ্রু, অ্যাজ আমি যেরকম আপনার বইটা পড়ছিলাম, কিছু কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা আমি এখন আপনাকে মানে বলার চেষ্টা করছি। সব থেকে প্রথম যেটা, আমরা যারা সাউথ এশিয়া পড়ি বা যারা পলিটিক্স বা সোসাইটি নিয়ে আমরা একটু মানে গবেষণা করি বা লেখালেখি করি, আমরা এই জিনিসটা ভুলে যাই যে মুসলিম লীগের কথা যখন আসে আমাদের মাথায় সব থেকে আগে দ্য পিকচার হু কামস ইজ মুহাম্মদ আলী জিন্নাহ বা আল্লামা ইকবাল
বা আমরা আলিগড় মুসলিম ইউনিভার্সিটির কথা ভাবি, কিন্তু আমরা এই জিনিসটা ভুলে গেছি যে এটা ঢাকাতে সলিমুল্লাহ যে ছিলেন, উনি যে নবাব অফ ঢাকা ছিলেন, হি ওয়াজ দ্য ইনিশিয়েটর অফ মুসলিম লীগ। একদম। এই জিনিসটা যে আপনি তুলে ধরেছেন, এটা একটা বিশাল বড় একটা মানে অ্যাচিভমেন্ট এই বইটার। মানে আমাদের পপুলার নোশন এরকম হয়ে গেছে যে মুসলিম লীগ যে ঢাকাতে ফরমেশন হয়েছে এটা হয়তো ম্যাক্সিমাম লোকে জানেই না, বা হয়তো লোকে জানতে চায় না আমি বলবো। আর আরেকটা জিনিস যেটা আপনি লাহোর রেজলিউশনের কথা বলেছেন, শেরে বাংলা ফজলুল হক, এটাও মোস্ট অফ দ্য পিপল ডোন্ট নো কে 1940-তে ফজলুল হক ওয়াজ দ্য ওয়ান হু পুশড ফর ইট। এখানে একটু আমি সংশোধন করছি। হ্যাঁ, শিওর শিওর। এমনিতে আবুল কাসেম ফজলুল হক উনি যদিও মৌলবী ছিলেন না অল, কিন্তু উনি কিন্তু মোর অর লেস মুসলমান যে নেতাদের মধ্যে ওনাকে সবচেয়ে ব্যালেন্সড লোক বলে মনে করা হতো। এবং ওনাকে মোটামুটি, যদিও উনি পাকিস্তান প্রস্তাবটা করেছিলেন, কিন্তু উনি আদতে মুসলিম লীগ ছিলেন না। ওনার পার্টিটার নাম ছিল কৃষক প্রজা পার্টি, এবং তাদের হিন্দু মুসলমান দুদিকে ব্রাঞ্চ ছিল। ভোটটা মোটামুটি মুসলমানরাই দিত, হিন্দুরা দিত না। কিন্তু এবারে কি হলো, উনি কোণঠাসা হতে লাগলেন। এই কোণঠাসা হতে লাগলেন এইভাবে যে বাংলার রাজনীতিতে তখন যে কংগ্রেস, মানে স্বাধীনতা পূর্বের জাতীয় কংগ্রেস, তারা ওনাকে কোনো সমর্থন দিল না। উনি চেয়েছিলেন কংগ্রেসের সাথে মিলে 1937-এর পর সরকার করতে, ওটাকে উনি করতে দিল না। এবং ফলে ওনাকে বাধ্য হয়ে মুসলিম লীগের সঙ্গে বসে সরকার করতে হবে। সেই সরকার বেশি দিন চলেনি, কারণ মুসলিম লীগ বদমাইশি করছিল। উনি বাধ্য হয়ে তখন সুভাষ বাবুর ফরওয়ার্ড ব্লক আর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভার সঙ্গে হাত মিলিয়ে একটা সরকার বানালেন, সেটাকে বলে শ্যামা হক মন্ত্রিসভা। কিন্তু যেটা বলার চেষ্টা করছি, উনি কিন্তু ওপেন মাইন্ডেড লোক ছিলেন, কিন্তু রাজনীতিটার যেহেতু রাশটা মুসলিম লীগের হাতে তখন চলে গেছে বাংলায়, সেহেতু ওনাকে স্যালভেজ করতে হলো যে আমি আর সেকুলার থাকতে পারবো না, আমাকে মুসলমান হতে হবে। এবং তাই জন্য ওনাকে মুসলমান প্রস্তাবটা, পাকিস্তানের যে প্রস্তাবটা ওটা উনি পেশ করতে হলো আর কি। আরেকটা ডক্টর গঙ্গোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট জিনিস আপনি তুলে ধরেছেন, দ্যাট ইজ দ্য ইমেজ অফ মুজিবুর রহমান। সেটা আমাদের যারা বাঙালি যারা আমরা আছি, আমরা একটু ইমোশনাল হয়ে যাই মুজিবুর রহমানের নাম শুনলে। হি ইজ অ্যাকচুয়ালি what to say, like গান্ধী, বা আপনি নেলসন ম্যান্ডেলা বলতে পারেন, জাতির জনক বলতে পারেন। আমাদের কাছে ওনার একটা ইমেজ হচ্ছে ভীষণ লিবারেটেড ম্যান, আ ফ্রিডম ফাইটার, আ পার্সন হু ফট ফর দ্য পিপল অফ হিজ কান্ট্রি, নিজের জাতির জন্য জাতির জনক যাই বলতে পারেন। কিন্তু আমার মনে হয় আপনারা কি করেছেন, আপনারা মুজিবুর রহমানকে অ্যাজ আ পলিটিশিয়ান অ্যানালাইজ করেছেন। দ্য ওয়ে হি ওয়াজ, যেমন উনি ছিলেন, মানে ওনাকে গডলি ফিগার না বানিয়ে বা একজন মানে সাংঘাতিক একজন ব্যক্তি না বানিয়ে, দ্য ওয়ে একজন স্বাভাবিক পলিটিশিয়ান যেভাবে বিহেভ করে, আপনারা অ্যাকচুয়ালি ওইরকম ভাবেই অ্যানালাইজ করেছেন। সেটা একটা ভীষণ মানে ইম্পর্টেন্ট পয়েন্ট এই বইটার আমার মনে হয়। এখন মুজিবুর রহমানের ফরমেটিভ ইয়ার্স, প্রথম শুরুর জীবন কিরকম, সেটা নিয়ে লিখেছি। যে উনি একজনকে ছুরিকাঘাতে মেরেছিলেন, অভিযোগ হয়। উনি নিজে বলেছেন যে আমি লাঠি দিয়ে মেরেছিলাম, কিন্তু সেটা বিশ্বাসযোগ্য ঠেকেনি আমার কাছে। কারণ ওনার যে জরিমানাটা করা হয়েছিল 1500 টাকা, সেটা এখনকার দিনে একটা বিরাট টাকা, 40 লাখ টাকা, 35-40 লাখ টাকার কাছাকাছি আর কি। এবং আমি ব্রিটিশ পেনাল কোড 1860-তে যেটা হয়েছিল ওটা স্টাডি করে দেখেছি, 500 টাকার উপরে সাধারণত যেত না এই লাঠি বা এই টাইপের বা অ্যাসল্ট। তাহলে এটা ঢোপে ঠিক টিকছে না আর কি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে, ঠিক আছে, এবং উনি 16 আগস্ট 1946 রাজপথে ছিলেন, মুসলিম লীগের ক্যাডারদের নিয়ে নিজে আত্মজীবনীতে লিখেছেন। উনি বলেছেন যে হিন্দুরা প্রথম আক্রমণ করেছে, কিন্তু অন্য কেউই সেটা বলে না। আপনি যদি হিন্দু ধরে নেন, ওই দিন যারা হিন্দুদের পক্ষে সাক্ষ্য দিয়েছে প্রত্যেকেই মিথ্যাবাদী, প্রত্যেকটি হিন্দি মিথ্যাবাদী। ছুরি মারার কথাটা আপনি বললেন, এটার ব্যাকগ্রাউন্ডটা একটুখানি বিশ্লেষণ করুন দর্শকদের জন্য। এই যে ছুরি মারা, মানে উনি ওখানে একজন, উনি তো ওখানে লোকাল মুসলিম লীগ ইউথদের সংগঠক ছিলেন। উনি ঢাকার পূর্ববঙ্গে জন্ম, ইরাক থেকে আগত এক দরবেশের পরিবারে। উনি খুব মানে রেসপেক্টেড পরিবার মুসলমানদের মধ্যে, আশরাফ ক্লাস অবশ্যই। এখান থেকে মুসলিম লীগের কিন্তু সূচনা। এই যে আমাদের যে ফজলুল হক, উনি কিন্তু আশরাফ ক্লাসের লোক ছিলেন না, উনি ছিলেন আতরফ ক্লাসের। তাই জন্য এবং খুব একটা মানে ধর্তব্যে রাখা হতো না। এবং সোহরাবর্দী মুজিবের আশরাফ ক্লাসের লোক আর কি। আচ্ছা, এবারে ইনি কি হলেন, এই ভদ্রলোক আর কি, মানে মুজিবুর রহমান, উনি তখন যখন ছোটবেলায় করতেন তখন সোহরাবর্দীর সংস্পর্শে এলেন, মানে শিষ্য হয়ে গেলেন। ওখানে একজন হিন্দু মহাসভা নেতা ছিল তখনকার দিনে। অনেক হিন্দু বাঙালি, মানে শিক্ষিত হিন্দু বাঙালি অনেকেই ছিলেন হিন্দু মহাসভা থেকে। শ্যামাপ্রসাদ মুখার্জি তো খুব বড় ফ্যামিলির লোক, উনি তো ছিলেনই।
তাছাড়াও আমরা জানি যে সোমনাথ চ্যাটার্জি, ওনার যে বাবা এনসি চ্যাটার্জি, তিনিও ছিলেন হিন্দু মহাসভা ওই অঞ্চলে। জ্যোতিবাবুর যে বাবা নিশিকান্ত বসু, উনিও সমর্থক ছিলেন। তো এবারে ওখানে হিন্দু মহাসভার বাড়িতে একজনকে গিয়ে, সুরেন ব্যানার্জি বোধহয় ভদ্রলোকের নাম, একজনকে ছুরিকাঘাতে মেরেছিলেন এবং ওকে 7 দিন কয়েদ করা হয়েছিল। মানে মেরেছিলেনটা উনি মুজিবুর আত্মজীবনীতে লিখছেন অভিযোগ, এবং কয়েদ করাটা উনি লিখছে এটা ফ্যাক্ট। কিন্তু তারপরে উনি বলছেন যে আমাকে 1500 টাকা জরিমানা দিয়ে ছাড়ানো হলো। তাহলে আমি এই ব্যাপারটাকে বিশ্লেষণ করেছি, ওই ফ্যাক্ট গুলোর পরিপ্রেক্ষিতে কি উঠে আসছে তাতে এটাই বেরোচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবারে 16ই আগস্ট উনি তখন মানে কম বয়স ছিল, যৌবনের উদ্দীপনা, অনেক কিছু করতে পারেন মানুষ। তারপর 16ই আগস্ট 1946, সেটাও যেটা বললাম, ওই দিন যারা হিন্দু সাক্ষ্য ছিল প্রত্যেকেই বলছে যে আক্রমণ মুসলমানরা করেছে। আমি ধরলাম প্রত্যেকটি হিন্দু মিথ্যাবাদী। আমার বইটা কিন্তু খুব ব্যালেন্স বই, এটা আমি কখনোই দেখাতে চেষ্টা করিনি যে আমরা হিন্দুটাই দেখবো মুসলমানটা দেখবো না। বইয়ের প্রায় সব তথ্যই বাংলাদেশি এবং মুসলমানদের লেখা থেকে বা ফ্যাকচুয়াল গ্রাউন্ড থেকে এসছে, মানে আমার হিন্দুদের লেখা থেকে লিখিনি আর কি। আচ্ছা এবারে আপনি সেটাই দেখেন মুসলমানরা কি বলছে। একজন খুব বিখ্যাত মুসলমান স্কলার ছিলেন বদরুদ্দিন উমর, উনি প্রায় শতাধিক বই লিখেছেন, খুব পণ্ডিত মানুষ ছিলেন। ওই বদরুদ্দিন উমর ওই দিন ছিলেন রাজপথে, তিনি বলেছেন মুসলমানরা আক্রমণ করেছে। এটা আবার আমাদের জেবি কৃপালনি, যে সুচেতা কৃপালনি তার স্বামী, তার লিখে গেছেন। আচ্ছা এবারে আবার যদি দেখেন ওই দিন একজন মুসলমান অধ্যাপিকা লেডি ব্যাবন কলেজের, হ্যাঁ আপনি তো মেনশন করেছেন, হ্যাঁ ওনার নামও আছে আর কি, ওনার টেস্টিমনিটা পুরোটা পড়েছি, এখানে একটু দিয়েছি জাস্ট। আচ্ছা এবারে যদি আপনার এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, মুসলিম লীগের একজন খুব বড় সাংবাদিক রাজনীতিক ছিলেন, তার নাম হচ্ছে আবুল মনসুর আহমেদ। উনি পরে পাকিস্তানের ক্যাবিনেট মিনিস্টার হয়েছিলেন এবং নেহরুর সাথে দেখা করে গেছেন, ওনার আত্মজীবনীতে আছে। এবং এই আবুল মনসুর আহমেদ, ওনাকে আবার বাংলাদেশের সর্বোচ্চ সম্মানও দেওয়া হয়েছে, মুজিবের খুব ঘনিষ্ঠ ছিলেন। ইনিও বলছেন ওই দিনের ঘটনার দায় মুসলিম লীগের উপরই বর্তায়। তাহলে পুরো ব্যাপারটাতে বোঝাই যাচ্ছে পুরোটাই মানে যে আক্রমণকারী বলা হয়েছে এটা ভুল। কয়েকদিন আগে মুজিবের ধানমন্ডির বাড়ি আনফরচুনেটলি ভেঙে দেওয়া হলো, প্রথমে জ্বালানো হলো যেটা হলো। এবারে তখন কিন্তু একটা ক্লিপ এসছে নিউজ, এটা এখানে বইয়ে নেই যেহেতু এটা পুরোটা সাপোর্ট নয়, কিন্তু সেটা হচ্ছে ওরা বলছে যে আমরা ডকুমেন্ট ওখানে উদ্ধার করেছি ভাঙার সময়, যেখানে দেখা যাচ্ছে ওই দিনের 16ই আগস্টে মুজিব ছিলেন। যেহেতু সেই ডকুমেন্ট চোখে দেখিনি বা তার অথেন্টিসিটি ভেরিফাই করতে পারিনি, আমি লিখিনি, কিন্তু বাকিটা আছে আর কি। আচ্ছা এবারে কৈশোরে যা হয়ে গেল, মানুষ তো বড় হয়, অনেক সময় পরিবর্তনও হয় মানুষের মধ্যে, আমাকে সেই সুযোগটা মুজিবকে দিতেই হবে। আমি দেখি উনি এখন পলিটিশিয়ানদের ব্যাপারে একটা কথা আছে, যে সেটা হচ্ছে যে politicians are known by their actions, not by their words, মুখে কি বললো কি যায় আসে। এবারে দেখি মুজিব কি করলেন বাংলাদেশের প্রথম মানে রাষ্ট্রপ্রধান হিসেবে। প্রথম উনি যে বক্তৃতাটি দিলেন 1972 সালের জানুয়ারি মাসে 10 বা 12 তারিখ, আমার ডেটটা মনে পড়ছে না, ওই ঢাকার প্রধান ময়দান রমনা রেস কোর্স এখানে ছিল আর কি। ওখানে উনি বলে দিলেন যে আমি মুসলমান, মানে এটা একটা পাবলিক জনসভা, লক্ষ লক্ষ লোক, একটা সেকুলার রাষ্ট্রের প্রধান কি বলতে পারেন যে আমি মুসলমান, যেখানে তিনি নিজেকে প্রজেক্ট করছেন যে রাষ্ট্রপ্রধান হিসেবে এসেছেন। তিনি যদি ব্যক্তিগতভাবে কোনো মাজারে যান বা কোনো মসজিদে গিয়ে নামাজ পড়েন, আমার কিছু বলার নেই। কামাল আতাতুর্ককে মুসলমানদের মধ্যে সেকুলারিজমের প্রবর্তক মনে করা হয় ইউরোপে। কামাল আতাতুর্ক নিজেও নামাজ পড়েছেন, কিন্তু কখনো রাষ্ট্রপ্রধান হিসেবে নিজেকে মুসলমান বলেননি, যদিও তুর্কি প্রায় 199% মুসলমানের দেশ। কিন্তু উনি বললেন যেখানে অমুসলমান 20%-এর কাছাকাছি, তো উনি বললেন। দ্বিতীয়ত ওইখানে উনি এটাও বললেন যে বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এটাও একটা, হ্যাঁ এটাও মানে কেন বলবেন সেকুলার রাষ্ট্র। আমরা কি কখনো বলতে যাই আমরা পৃথিবীর সর্বোচ্চ হিন্দুর দেশ, মানে এটা পন্ডিত নেহরু বা এমনকি নরেন্দ্র মোদীও বলেছেন বলে আমার মনে পড়ছে না। গঙ্গোপাধ্যায় এর আগে আপনি এর আগের ঘটনাটাও একটুখানি উল্লেখ করে দিন তাহলে। সুরাবর্দী, উনি সুরাবর্দীর শিষ্য, সুরাবর্দী কে ছিলেন, তিনি কি ঘটিয়েছিলেন, এটাও বলতে হবে। কিন্তু সেটা সেই ব্যাপারটাকে আমি একটু ডিসকাউন্ট করছি যে হয়তো যৌবনে উনি ভুল করেছেন মুজিব, এবারে বাংলাদেশের পর উনি কি করলেন। আমরা তো এই মুজিব কি পুজো করি, আমরা যৌবনের মুজিবকে নিয়ে ভাবি না। এবারে উনি যে এবার এলেন, এবারে ওই অনুষ্ঠানে উনি বললেন আপনারা দোয়া করুন। এখন দোয়াটা যদিও মুসলমানই কথা, আমি ডিসকাউন্ট করছি, কারণ মুসলমানরা নিজেদের কথায় আশীর্বাদ বলতে দোয়াটাই বলে আর কি।
উনি এবার বললেন মুনাজাত করুন। হুম, মুনাজাত কিন্তু কোনো কথা নয়, এটা একটা রিচুয়াল, ইসলামিক রিচুয়াল। হুম। ওই প্রোগ্রামে হিন্দুরাও আছে, হিন্দু মুক্তিযোদ্ধারাও অনেকে দাঁড়িয়ে আছেন। আপনি হয়তো নোয়াখালী থেকে শত শত মাইল পরিক্রমা করে এখানে এসছেন মুজিব বঙ্গবন্ধুর বক্তৃতা শুনতে। উনি বলছেন মোনাজাত করুন। আপনি দেখলেন মাঠ পুরো ভর্তি, বিবিসি কমেন্টেটর বলছেন সবাই মোনাজাত করছে। আপনি আপনি একা মনে করবেন না নিজেকে? হ্যাঁ। তাহলে উনি তো সেকুলারিজমের পতনের পর প্রথম দিনই স্থাপনা করে দিলেন। আমরা ভারতীয়রা একটু আবেগ প্রবণ আর কি, আমরা সবসময় ভালো ভালো দেখতে চাই লোকের মধ্যে। আজকাল ভারতীয়রা, ভারতীয় হিন্দু, হ্যাঁ বাঙালিরা আমি ভারতীয়ই বলবো। হিন্দু কথাটাই অ্যাকচুয়ালি ভারতীয় কথারই একটা সিনোনিম হিসেবে মনে করি, আগে যেভাবে শুরু হয়েছিল আর কি। তো এটা অন্য ডিসকাশনের ব্যাপার, এটা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না এখানে আর। এবারে ওই দিন যে কথা বল, মানে আমরা কিন্তু মুজিবের কথা রহস্যকে ডিকোড করলেন, বাংলাটা কে সংকেত উদ্ধার করলেন। ওনার খুব ওই আগে আবুল মনসুর আহমেদ, যিনি খুব প্রবীণ জার্নালিস্ট, যিনি খুব মানে উনি খুব রেসপেক্টেড লোক। উনি কিন্তু কোনো ফান্ডামেন্টালিস্ট লোক নন, উনি খুব ব্যালেন্সড ভেরি সেকুলার মাইন্ডেড লোক বলে খুব পরিচিত। আমি তার কথাই বলছি। তিনিই বলছেন, আমি কোট করেছি আমার বইতে আর কি, হ্যাঁ, যে এটা উনি বলে দিলেন বাংলাদেশ ইসলামিক দেশ নয়, কিন্তু এটা মুসলমানদের দেশ, এটার মুসলমানত্ব আছে। এবার এই মুসলমানত্ব আর ইসলামের ডিফারেন্সটা কিন্তু খুব এটা খুব বড় নয় আর কি। আচ্ছা, এবারে মুজিব কি করলেন তারপরে? ওখানে রমনা কালীবাড়ি সবচেয়ে বড় ইয়ে, সেটা পাকিস্তানের সরকার, পাকিস্তানের আর্মি গোলা মেরে উড়িয়ে দিয়েছিল। উনি রমনা কালীবাড়ি ব্যারাক বানিয়ে রেখেছিল, কোনো উদ্ধার করলেন না। উনি ওই মন্দির বানাতে দিলেন না, উল্টে জায়গাটা ধ্বংস করে দিয়ে সোহরাওয়ার্দী, যাকে কলকাতা গণহত্যার পান্ডা বলে মনে করা হয় হিন্দুদের অত্যাচার, বুচার অফ বেঙ্গল বা বাংলায় আমরা বলি কলকাতার কসাই, তো তার নামে ওটার নামকরণ করে দিলেন ঢাকার সবচেয়ে বড় জায়গা। এখন হিন্দুত্ববাদী, তথাকথিত হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে যে অভিযোগটা ওঠে যে হেড স্পিচ দেওয়া হয়, সোহরাওয়ার্দীর ওই ভাষণটা লোকের শোনা দরকার, যে হেড স্পিচ কাকে বলে। হ্যাঁ, সেটা তো মানে পুরোপুরি আছে। এবং তার আগে ওটা প্যাম্পলেটে, মুসলিম লীগের প্যাম্পলেটে ওই গণহত্যার আগে বেরিয়েছিল। এবং এই গণহত্যার সময়টা চলছিল রমজান মাস, যেখানে ঈদ উল ফিতরের সময় ভক্তিমান মুসলমানরা যেদিন সারাদিন কৃচ্ছ সাধন করেন, তো সেই সময় ওনারা লিখছেন, প্যাম্পলেটে লেখা হচ্ছে এই পবিত্র মাসে কাফিরদের উপর বিজয়ের জন্য তৈরি হও। তাহলে এটা তো একটা র্যাডিকালাইজেশন যে কথাই আছে, এটা পুরোপুরি প্রয়াস। সাধারণ মুসলমানদেরও বলা হচ্ছে, যে যারা হয়তো মুসলিম লীগের সঙ্গে অধিকাংশ অনেক মুসলমানই যুক্ত নয়, তাদেরকেও বলা হচ্ছে মুসলমান হিসেবে তোমরা এগিয়ে আসো। এটা তো খুবই খারাপ ব্যাপার। যাক, এটা আমি আবার বললাম, ওই সোহরাওয়ার্দীর থেকে বিযুক্ত করে খালি মুজিবকে দেখার চেষ্টা করছি আর কি। এবারে কিন্তু এবার যখন রমনা কালীবাড়ি উনি করলেন না, আচ্ছা আমি মানলাম উনি সেকুলার ছিলেন, সেকুলার স্পেস হিসেবে ওটাকে ক্লেম করলেন, এখনকার ল্যাঙ্গুয়েজে বললেন, ঠিক আছে। এবারে উল্টো হলো, ওদের মুসলমানদের একটি কংগ্রিগেশন বা সবচেয়ে বড় সমাবেশ হয়, সেটাকে বলে বিশ্ব ইজতেমা, তাবলিগি জামাতের একটা অনুষ্ঠান, টঙ্গীতে আছে তুরাগদিন ফিরে। হ্যাঁ, ওইখানে মক্কার হজে যত লোক যারা চলেছিল, ওইখানের জন্য উনি সরকারি জমি তার জন্য অ্যালট করে দিলেন, মানে সেকুলার জমি ইসলামীয় হয়ে গেল। এদিকে এখানে হিন্দুদের জমিটা সেকুলার হয়ে গেল। তাহলে এ তো আজব সেকুলারিজম বলতে হয়। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে মজা মানে বাড়তেই লাগলো। তারপরে এখন মানে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা, এটা আমার বন্ধু আব্দুল্লাহ আল মাসুদ, একজন মানবতাবাদী, উনি লিখেছেন যে শিক্ষা ব্যবস্থায় সেকুলার শিক্ষা ব্যবস্থা অতি অল্প, বেশিরভাগটাই আলিয়া মাদ্রাসা আর কওমি মাদ্রাসায় ভর্তি। এটার বীজ বপন করে দিলেন কিন্তু উনি, মুজিবি। উনি শুরু করলেন ইসলামী ফাউন্ডেশন, এবং আস্তে আস্তে এগুলো সব শুরু হয়ে গেল। তারপরে আইওসিরও মেম্বারশিপ, আই থিংক আইওসিরও মেম্বারশিপ 74 নিলেন। এবং ওই সময় উনি ইরাকে গিয়ে একজন একটা ইসলামীয় রীতি, সেটা হচ্ছে জিয়ারত করা, রাষ্ট্রপ্রধান হিসেবে উনি করে, পার্সোনাল ক্যাপাসিটিতে না, রাষ্ট্রপ্রধান হিসেবে। আচ্ছা, তারপরে আরো মজা হলো, 71-এর সময় যেসব রাজাকাররা ছিল, যারা একজন মার্কিনী লিখেছেন, ডক্টর, যিনি ওই সময় ছিলেন বাংলাদেশে, পাকিস্তান সেনাবাহিনী যা হিন্দুদের ক্ষতি করেছে, অনেক বেশি ক্ষতি করেছে রাজাকাররা। কারণ সেনাবাহিনী তো আর ভিতরে গ্রামে গ্রামে জানে না কি আছে না আছে, ওরা বলতে অথবা বলতে তোমরা জমি ত্যাগ করে পালাও, নইলে সব ওদের বলে দেবো, এরকম করে সব জমি কেড়ে নিয়েছে। তো সেই রাজাকারদের জন্য উনি জেনারেল অ্যামনেস্টি বিল আনলেন পার্লামেন্টে 1973 সালে। এটাও একটা মিথ ডক্টর সঞ্চিতা, সে রাজাকারদের সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্ক। তো আওয়ামী লীগকে আমি এটা বলার চেষ্টা করছি, আওয়ামী লীগ হচ্ছে একটা খুব বুদ্ধিমান
মডারেট ইসলামিজম। হ্যাঁ। এরা জানে জিও স্ট্র্যাটেজিক্যালি এরা ভারতের বিরুদ্ধে পূর্ণাঙ্গ জেহাদে গেলে এরা ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু অন্য যে পার্টটা তারা অনেক চরমপন্থী, তারা অগ্রপশ্চাৎ বিবেচনা না করে এগিয়ে যেতে পারে। সেটা আপনি আপনার বইতে মেনশন করেছেন, ইসলামাইজেশনের পোর্শন যেটা করেছেন, হ্যাঁ, যে বোথ আওয়ামী লীগ আর বিএনপি কিন্তু এই জিনিসটা করেছে। হ্যাঁ। বিএনপি জামাতের সঙ্গে করেছে, আওয়ামী লীগ লাস্টের দিকে হেফাজতে ইসলামকে এনে করেছে বাধ্য হয়ে। কিন্তু আমরা যেরকম মনে করি আওয়ামী লীগ এটা হোলিয়ার দেন দাও টাইপের একটা জিনিস, কিন্তু এটা কিন্তু দ্যাট ইজ অ্যানাদার মিথ যেটা আপনি ব্রেক করার চেষ্টা এখন করছেন। ভারতের কাছে হয়তো অপশন ছিল না, সেই জন্য গেছি, জিও স্ট্র্যাটেজিক্যালি বুঝতে পারছি। কিন্তু আমি একটা জিনিস বলি, একটা দেশ গঠন হয় মানুষ দিয়ে নয়, বা ধর্ম দিয়েও নয়। দেখুন, আমি যদি বাঙালি বলি, আমি বাঙালির মধ্যে সব ধর্মের মানুষ পাই। সেখানে যেমন হিন্দু বঙ্কিমবাবু আছেন, সেরকম খ্রিস্টান মাইকেল মধুসূদন দত্তও কিন্তু আমাদের কাছে এক বড়, মানে একই রকম বেঙ্গলি, আমরা মধুবঙ্কিম যুগ বলি ওই যুগটাকে। আমি জীবনে আমার সবচেয়ে প্রিয় যারা সাহিত্যিক দুজন হচ্ছেন পুরোপুরি মুসলমান, এবং দুজনই আমার খুব প্রিয়। একজন হচ্ছেন কাজী নজরুল ইসলাম, একজন হচ্ছেন সৈয়দ মুস্তাফা আলী। সৈয়দ মুস্তাফা সিরাজ আমার প্রিয়, কিন্তু এদের দুজনের মতো নয়। এবারে কিন্তু এরা কিন্তু মুসলমান, কিন্তু তাতে এদের বাঙালিত্বের কোনো হানি হয় না, কারণ এরা ভারতীয় সভ্যতাকে মেনে নিয়ে তারপরে এরা ইসলামকে এনেছে। কাজী নজরুল যদিও কিছু অবাঙালি শব্দ ব্যবহার করেছিলেন, কিন্তু সৈয়দ মুস্তাফা আলীর ভাষা একদম একদম শুদ্ধ বাংলায় যে রচনাগুলো। রবি ঠাকুরের হাতে গড়া মানুষ, সেই একটা আছে। তবে নজরুলের ক্ষেত্রেও আমি বলি, নজরুলের কিন্তু পূর্ব পিতামহ আমি যতটুকু জানি, উনি আমার বাড়ির, মানে আমি বড় হয়েছি আসানসোলে, ওনার চুরুলিয়াতে উনি বড় হয়েছেন, আসানসোল থেকে খুব কাছাকাছি আমি জায়গাটা। ওনার পূর্বপুরুষ কিন্তু বাঙালি ছিলেন না, আমি যতদূর জানি দাদু থেকে, মানে ওই দিক থেকে এসছেন। তাই জন্য ওনার ভাষার মধ্যে ওটা থাকাটা খুব অস্বাভাবিক নয়। এবং কাজী নজরুল একটা জিনিস ভাবতে হবে, উনি খুব আবেগী মানুষ ছিলেন। এরা যেমন হিসেবি ভাবে করতেন, উনি মনের ভাবে যে লিখে দিলেন, এরকম ব্যাপারটা আছে ওনার মধ্যে আছে। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি, ওনারা যে ন্যারেটিভটা দিয়ে গেছেন, সেখানে কিন্তু ইসলাম ভারতীয় সংস্কৃতির পাঠ করতে চেয়েছেন, এটাকে কোনো গ্রাস করার চেষ্টা, সিনক্রেটিক যেটা আছে আর কি। কিন্তু সেই ব্যাপারটা বাংলাদেশ একেবারেই পরিহার করে চলেছে। আমি আওয়ামী লীগকে দোষ দিই ছোটখাটো জিনিসগুলোর না, ছোট হয়তো মুজিবের আমলে সেকুলারিটি আর ইসলাম, মানে মুসলমানত্বের ডিফারেন্স ছিল এইটুকু, এখন সেটা বেড়ে এতটা হয়ে গেছে, রাইট? শুরুটা ওই করেছিলেন, কিন্তু বেড়ে গেছে। এবারে কিন্তু নজরুল ইত্যাদির যে ন্যারেটিভটা ওরা নেয়নি। নজরুলকে ওরা জাতীয় কবি করেছে, কিন্তু সেটা মনে হয় সেটা কোনো অপশন ছিল না আর না, এবং সেটা একটা অদ্ভুত ব্যাপার। নজরুলের সাথে কিন্তু পূর্ববঙ্গের সেরকম কোনো সম্পর্ক নেই। উনি চুরুলিয়া আসানসোলের মানুষ, ওখানকারই বড় হয়েছেন, এবং উনি ওখানকার, মানে ওনার কবিতা তো পূর্ববঙ্গ আসেনি। আমি মানে প্রায় সব কবিতাই পড়েছি, খুব কম এসছে। রবীন্দ্রনাথ নিজের ভাষায় যেরকম ব্যবহার করেন, তাতে ওনাকে একটু অল্প ভৎসনাও করেছিলেন এই ওনার ভাষার ব্যবহার নিয়ে। ওনাকে ঠিক করেননি, এমনি কাজী নজরুলকে রবীন্দ্রনাথ খুব ভালোবাসতেন। রবীন্দ্রনাথ মানে এটা নিজের খুব কাছাকাছি লোক না হলে সাধারণত কাউকে কিছু উৎসর্গ করতেন না। প্রথম ব্যতিক্রম করেছিলেন কাজী নজরুলের ক্ষেত্রে। উনি একটি নাটক লিখেছিলেন বসন্ত নামে, সেটি উৎসর্গ করেছিলেন কাজী নজরুল ইসলামকে। তখন নজরুলের বয়স 20 হয়েছে কি হয়নি। তো এটা খুবই স্নেহের পরিচায়ক মনে করা হয়। এবং যখন নজরুল যখন ফাস্টিং করছেন, একটা কারোর ওই লৌহ কপারই ঢুকে পড়েছেন আর কি, তখন রবীন্দ্রনাথ টেলিগ্রাম পাঠালেন যে আওয়ার লিটারেচার নিডস ইউ, আপনি তোমাকে অনশন করতে মানা করলেন, সব করেছিলেন আর কি। তো সেটা এটা অন্য ব্যাপার, আমি যাচ্ছি না। কিন্তু আমি খুব আত্মিক সম্পর্ক তো দুজনের মধ্যে ছিল, ওটা একটু ওঠানামা করেছিল না। দেখুন, এটা একটা অন্য ব্যাপার। এই আত্মিক সম্পর্ক ওঠানামা করা, এটা কবি সাহিত্যিকদের একটা নিজস্ব বিচার বুদ্ধি আছে আর কি। সে রবি ঠাকুরের সঙ্গে আমাদের যারা হিন্দু সাহিত্যিক, তাদেরও অধিকাংশ সম্পর্ক খুবই ওঠানামা করেছে। শরৎবাবুর সাথে যদি আপনি দেন সত্যজিৎ রায়ের মৃণাল সেন, হ্যাঁ, ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা, রবি ঠাকুরের সঙ্গে বঙ্কিমবাবু, রবি ঠাকুর বারবার বঙ্কিমকে মানে রেসপেক্ট করছেন, কিন্তু বঙ্কিমের শিষ্যদের সঙ্গে কোনোদিন ভালো সম্পর্ক ছিল না ওনার আর কি। তো সে তো ঠিক আছে, সেটা আমি ওই ব্যাপারটা আমি ডিসকাউন্ট করে দিচ্ছি আর ওটা নিয়ে কোনো বলার নেই। কিন্তু নজরুল, আমি যেটা বলার চেষ্টা করছি, নজরুল কিন্তু মুসলিম লীগের বিরুদ্ধে। উনি লিখেছেন, ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, কামাল তুনে কামাল কিয়া ভাই, কামাল আতাতুর্কের বিরুদ্ধে লিখছেন, রাইট? কিন্তু এই কামাল আতাতুর্ক বলছেন যে সেকুলারিজম আনো, এই মানে ইসলামিজম এনো না। কিন্তু এই কামাল আতাতুর্কের বিরুদ্ধে কারা দাঁড়িয়েছেন ভারতে? এরা দাঁড়িয়েছেন মৌলানা আলী এবং শওকত আলী, যারা খিলাফত করছেন, আলী ব্রাদার্স, রাইট? এবং এরা কিন্তু সবাই মুসলিম লীগের, এদেরই সব লোকেরা মুসলিম লীগ। তাহলে আমি যেটা বলার চেষ্টা করছি যে
নজরুলের থেকে কিন্তু ঠিক বিপরীত দর্শনে দাঁড়িয়ে বাংলাদেশ। নামে নজরুলকে মুসলমান নাম লাগছে সে ঠিক আছে, কিন্তু দর্শনের দিক দিয়ে সব বিপরীত। মুসলমানদের কবি ছিলেন জসিমউদ্দিন, পল্লী কবি, মুসলিম লীগ করতেন আর কি। উনি ওনাকে নজরুল বলেছিলেন, তুমি যা লিখছো আজকাল, হে তোমার লেখা তো মৌলবীরা মসজিদে টাঙিয়ে রাখবে, তুমি যা করছো। আবার উনি এটাও মানে দুজনের মধ্যে এরকমই, আমি বলছি রবি ঠাকুর বলছেন জসিমের সঙ্গে অনেক বেশি তর্জা হয়েছে। এবং ইয়েতে আমাদের নজরুল ইসলাম ক্লোজ ছিলেন কার, শ্যামাপ্রসাদ মুখার্জি। ওনার এখন শরীর ভেঙে পড়ছে, ওনাকে বললেন তুমি একটা ভালো জায়গায় কাটাও। তো মুসলিম লীগের যারা লোক তারা ওদের একটা দৈনিক বানিয়ে, নামটা ভুলে যাচ্ছি, নবযুগ বা এরকম একটা কিছু নাম ছিল, কবি নজরুলকে তার সম্পাদক করে দিলেন। কিন্তু টাকা পয়সা কিছু দিতেন না, মাসের পর মাস বিনা পয়সায় খাটিয়ে নিতেন। এবারে যখন যাওয়ার ব্যাপার হলো, ওরা সব কেউ টাকা দিল না। মুসলিম লীগের মন্ত্রিসভা বাংলায়, তারা কোনো টাকা অ্যালট করলো না। কে অ্যালট করলেন? শ্যামাপ্রসাদ মুখার্জি। নিজের মধুপুরে একটি বাড়ি ছিল, সেই বাড়িটি বললেন নজরুল থেকে। নজরুল চিঠি লিখেছিলেন ইয়েকে, শ্যামাপ্রসাদকে, যে আপনার নাম সুভাষ বাবুর সাথে একইভাবে বাঙালির কাছে পূজনীয় হয়ে থাকবে, শ্রদ্ধেয় হয়ে থাকবে। তো আমি যেটা বলার চেষ্টা করছি, নজরুল নামটা নিলেই নজরুল হওয়া যায় না, সেটার জন্য যে ন্যারেটিভ দরকার সেটা বাংলাদেশ কিছু করেনি। তাহলে এই মুজিবুর রহমানের জীবনী, তার ভাষার ব্যবহার এবং এই সাহিত্য যখন চলে এলো, তো ভাষা নিয়ে ডক্টর, হ্যাঁ ভাষা নিয়ে একটা কথা আছে। ভাষা নিয়ে আমাদের যে বাঙালির আবেগ 21শে ফেব্রুয়ারি, সেটা নিয়ে বোধহয় বইটায় যেই আপনি বিশ্লেষণটা করেছেন। ভাষা নিয়ে আমি দুটো জিনিস বলেছি, এক হচ্ছে এটা মাতৃভাষা দিবস বলা যায় কি বলা যায় না প্রথম দিকে, আর শেষের দিকে আবার বলেছি যে রবি ঠাকুর যেরকম বাংলা ভাষা চেয়েছিলেন সেরকম কি বাংলাদেশ করছে। আমি বলবো যে আপনি যেটা বলেছেন যে বাংলা ভাষা কিভাবে চেঞ্জ হয়েছে পোস্ট 1971, কিভাবে ওরা চেঞ্জ করছে, আর লেজিটিমেসির সঙ্গে চেঞ্জ হচ্ছে জিনিসটা। মানে এটা না যে একজন এডুকেটর চেঞ্জ করছে, থ্রু গভর্নমেন্ট পলিসি ওভার দ্য ইয়ার্স, মানে আপনি আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, এরশাদের জাতীয় পার্টি বলুন, যেভাবে ওরা সিস্টেম্যাটিক্যালি বাংলা ভাষাকে চেঞ্জ করছে। আমি নিজে সিলেটি, আমি একটা জিনিস বলার চেষ্টা করছি এখানে এই ফোরামে, যে আজকাল সোশ্যাল মিডিয়াতে খুব দেখা যায় যতগুলো হ্যান্ডেলস আছে, টুইটার বলুন, ইনস্টাগ্রাম বলুন, ফেসবুক বলুন, আপনার মনে হবে যে সিলেটি ল্যাঙ্গুয়েজ হ্যাজ অ্যাকচুয়ালি বিন হাইজ্যাক্ট বাই বাংলাদেশিস। মানে সিলেটের যে একটা সংস্কৃত রুট আছে, বা সিলেটের যে একটা ইন্ডিয়ান বা আপনি বলতে পারেন সংস্কৃত বেঙ্গলি রুট আছে, এটা কিন্তু আস্তে আস্তে পিপল আর ফরগেটিং ইট। লোকেরা ইন্টারন্যাশনাল ফোরাম, আমি দেখছিলাম লন্ডনে কোনো একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করানো হচ্ছে সিলেটির ওপরে, সিলেটি ল্যাঙ্গুয়েজের ওপরে, কিন্তু from an Islamic point of view, from an Islamic perspective. The complete language has been hijacked by Bangladeshi. সেটা তো বটেই, কিন্তু আমি সিলেটিটাতে অতটা যাচ্ছি না, কারণ অনেকটা একাডেমিক কোয়েশ্চেন এটা। আপনি 21শে ফেব্রুয়ারির ইতিহাসটা ওটা বলা যেতে পারে। তাহলে এই কোশ্চেনটা উত্তর দিয়ে দিই, বাংলা ভাষাটাকে কিভাবে চেঞ্জ হচ্ছে, কিভাবে মানে সিস্টেম্যাটিক্যালি জিনিসটা হয়েছে। এটা শুরুটা হচ্ছে যে আগে, আমি একটু বিশদে যাচ্ছি, আগে মুসলমানরা মানে 19th সেঞ্চুরিতে যারা আতরাফ ইসলাম মানে মুসলমান ছিল, মানে সাধারণ মুসলমান, তারা কিন্তু বাংলাতেই কথা বলতো, তাদের সঙ্গে হিন্দুদের কোনো ডিফারেন্স ছিল না। এটা একজন খুব বিখ্যাত লোক তখন ছিলেন রেভারেন্ড জেমস লং, যিনি আমাদের ভারত প্রেমী ছিলেন, যিনি আমাদের নীল দর্পণ নাটকটিকে সাপোর্ট করেছিলেন দীনবন্ধু মিত্রের। তিনিও লিখে গেছেন যে এর মধ্যে কোনো পার্থক্য নেই, মানে মুসলমান হিন্দুদের কথা একই। যারা আশরাফ ক্লাস ছিল তারা বাংলা বলতো না, বলতো এটা কুফরি জবান, এবং ওরা পার্সিয়ান হিন্দুয়ানি যেটা কথা। এখানে আমার এক বন্ধু আছে সৌম্যদে, ওর একটা খুব সুন্দর থিসিস আছে, আপনি জানেন নিশ্চয়ই, সেটা হচ্ছে যে মানে ওর থিসিসটা আর কি কিভাবে বাঙালির থেকে হিন্দু এবং মুসলমান আইডেন্টিটি গুলো এলো আর কি, সেখানে আছে বিস্তারিত, আমি কিছু কিছু কোট করেছি। তো এবারে এই সময় কি হলো, থিসিস এই ইয়েতে হিন্দুয়ানি, এবারে যখন 19th সেঞ্চুরির শেষের দিকে একটা আশরাফরা দেখলো এবারে আমাদের আপামর মানে মুসলমানদের নিয়ে চলতে হবে, নইলে ওরা হাইজ্যাক্ট হয়ে যাচ্ছে, মানে ওরা হিন্দুতেই চলে যাচ্ছে। এর জন্য অনেক রকম মুভমেন্ট হয়েছে, ফরাইজি মুভমেন্ট, তাবলিগি জামাত হয়েছে। সেরকম ভাষার ক্ষেত্রেও ওরা ঠিক করলো যে ভাষাটাকে এবার আমাদের শব্দ দিয়ে ঢোকাতে হবে। এবার এটাই রাগ কে করলো, এটাই রাগ আপনি বলতে পারেন যে সনাতনী হিন্দুরা যারা কট্টর গোড়া হিন্দু তারা খেপে গেল না, এটা সবচেয়ে যে লিবারেল হিন্দু যাকে বলা হয় রবি ঠাকুর, তিনিও ভীষণ খেপে গেলেন। তিনি বললেন এরকম করে তোমরা চেঞ্জ করতে পারো না, ভাষা একটা অর্গানিক ব্যাপার, মানে আমি প্যারাফ্রেজ করছি, রবি ঠাকুরের ভাষার মাধুর্য আমি বলতে পারবো না, কিন্তু উনি রবি ঠাকুরোচিত মৃদু স্বরে নয়, বেশ জোর স্বরেই বললেন। প্রবাসী পত্রিকায় আছে, লেখাগুলো বেরিয়েছিল। এখন মজা হচ্ছে অমর্ত্য সেনের যারা বন্ধু বান্ধব শান্তিনিকেতন বিশ্বভারতীতে বসে আছেন, তারা এগুলো রবীন্দ্রনাথ চৌধুরী থেকে
ব্ল্যাক আউট করে দিয়েছেন। ওকে, এটা জানতাম না আমি। তাই তো বুঝতেই পারছেন, মানে রবি ঠাকুরকে ওরা নিজের মতো করে প্রেজেন্ট করবে। রবি ঠাকুরও বাক স্বাধীনতা নেই নিজের মতো করে বলার। তো যাই হোক, লিবারেলদের এরকমই চরিত্র। তো এবারে কথায় আসি। এবারে ওখানে লিখছেন উনি যে খুন কথাটা রক্ত অর্থে বাংলায় চলে না, এটা মার্ডার বা হত্যা অর্থে চলে। আপনি খুন অর্থে এটা ব্যবহার করবেন না আর কি। এবারে এইটা মানে নজরুল হয়তো মাঝে মাঝে করে গেছেন, কিন্তু এটা এরকম লিখেছিলেন আর কি। তো তারপরে কিছু একজন মুসলমান খুব আপত্তি করে প্রবাসীতে চিঠি দিয়েছিলেন। তখন রবি ঠাকুর আবার সেটা নিয়ে বললেন যে আপনারা যদি চান আপনারা আপনাদের ভাষা নিয়ে অন্য ভাষা নিজেদের বলে চলে যেতে পারেন, আমাদের কোনো আমরা দুঃখ পাবো, কিন্তু সেটাই প্রায় সঠিক পথ হবে, কিন্তু আমাদের ভাষাটাকে আপনারা নষ্ট করবেন না। এবারে মজা হচ্ছে এই শব্দ যেগুলো বাংলায় চলিত নয়, অথচ উর্দু, আরবিক, ফার্সি থেকে এসছে, এই শব্দের সংখ্যা কত। তো এখন রবি ঠাকুরের 1 দশকেরও পরে শাহিদুল্লাহ বলে একজন ভাষাতাত্ত্বিক ছিলেন, বাংলাদেশিদের মুসলিম লীগের খুব ক্লোজ, তিনি বলেছিলেন 2000ও হয়নি, কম আছে। রবি ঠাকুরের সঙ্গে নিশ্চয়ই আরো কম ছিল, হয়তো 1000 খানেক ছিল। কয়েকদিন আগে ঢাকা থেকে ওরা একটা ডিকশনারি বার করেছে, যে বাংলা ভাষার আরবি, তুর্কি, উর্দু শব্দের তালিকা আর কি। সেটাই লেখা আছে 9000 শব্দের উপর আছে, এবং ডিকশনারিতে লেখা আছে আমি সব নিতে পারিনি, আরো অনেক আছে, পরবর্তী সংস্করণে করছি। তাই যে মানে 10 গুণ বেড়ে গেল, প্রায় 9-10 গুণ বেড়ে গেল একটা শব্দ এই 2-3 প্রজন্মের মধ্যে। এটা অর্গানিক্যালি, বায়োলজিক্যালি সম্ভব না। এটা পুরোপুরি একটা ডগমা, এটা পুরোপুরি একটা র্যাডিক্যালাইজেশন, এর ছাড়া কখনোই সম্ভব না। এবং এই র্যাডিক্যালাইজেশন হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন, মানে এখানকার ওখানকার যারা হিন্দু বাঙালি, তাদেরকে আর বাঙালি ওখানে বলে না, ওখানে হিন্দুদেরকে ওরা ভারতীয় বলে, আর বাঙালি মানে মুসলমানই বোঝায়। এই ব্যাপারটাকে ওরা আরো গাঢ় করে দিল এই শব্দের ভাবে, এরকম করে জোরের সঙ্গে। এটাকে ওদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রচার করা, শিক্ষা ব্যবস্থার মাধ্যমেও করেছে। যেমন ধরুন আছে নজরুলের কবিতা আছে, নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান, ওরা করে দিল নবনবীনের গাহিয়া গান সজীব করিব গোরস্থান, শ্মশান খানকে কেটে গোরস্থান করে দিল। তো এরকমও আছে। তো এরকম মানে বিভিন্ন ভাবে শিক্ষা একটা মাধ্যম। তারপরে ধরুন তাবলিগি জামাত বা এই যে সংগঠনগুলি আছে, এদের তো কাজটাই হচ্ছে সবসময় র্যাডিক্যালাইজেশন। মানে ব্যাপারটা কি, এই সংগঠনগুলোকে নিজেদের সাকসেস দেখাতে হবে। তো সাকসেস কি করে দেখাবে, যে যতটা র্যাডিক্যাল আপনার সঙ্গেও ডিসকাশন হচ্ছিল লাস্ট টাইম আমি এসেছিলাম। হ্যাঁ, এখন মানে এটা মানে ইসলাম ভালো করো মানে যদি ওরা বলতো আরো বেশি করে রোজা রাখো, নফল নামাজ পড়ো, আমার কোনো আপত্তি নেই। না, ওটাই আমি বলছিলাম। বা আপনি ডোনেশন দিন, গরিবদের সেবা করুন, এইগুলোতে গরিব করার মজা আছে। আমি কয়েকদিন আগে ভিডিও দেখলাম যে ওদের লোকেরা যাচ্ছে ত্রাণ দিতে, ত্রাণের সময় যদি কেউ একটা মালা বা হিন্দু চিহ্ন করে বলতে ওটা ছিঁড়ে দাও তাহলে আমরা দেবো। তো এইসবও আছে। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। এবারে ব্যাপার হচ্ছে যে এইরকমও চলছে। আবার ওদের কি যে জায়গাগুলোর যে নাম সেগুলো সব পরিবর্তন করে দিতে হবে। যে আমাদের যে রংধনু, আচ্ছা, এবার ওখানে একজন অনেক আগে আওয়ামী লীগের একজন সদস্য ছিলেন হিন্দু, সুরজিৎ বলে, পদবিটা মনে মাথায় আসছে না, উনি বলেছিলেন যে রাম যদি চেঞ্জ করে অন্য কিছু করতে হয় তাহলে রাম ছাগল চেঞ্জ করে তো অন্য কিছু ছাগল না, রং ছাগল ঠিক নয়, উনি নবীনজির নামে বলেছিলেন এরকম ছাগল করতে যেতে পারে। তো যাই হোক, সেটা উনি বুঝিয়েছিলেন এই ব্যাপারটার কতটা অবাস্তব আর কি ব্যাপারটা করা। না, আপনি একটা নাম নিতেও আপনি একটু বোধ করছেন যে বলা উচিত, কারণ আমি একজন বাঙালি, আমি মনে করি প্রত্যেকের যে সংস্কৃতিকে শ্রদ্ধা করা উচিত, কিন্তু কারোরই অন্যের উপরে আগ্রাসন করা উচিত। কিন্তু এই যে মুজিবুর রহমানের ভাষণ বললেন বা গ্রাসরুট মানে তৃণমূল লেভেলে যেই হলো সামাজিক ব্যবস্থাটা, ওরা কিন্তু সেটা অনুভব করে না। অনুভব মানে ভিতর থেকে তো সবকিছু বোঝা যায় না, তবে বাইরে যারা বাংলাদেশি আছেন সবাই অনুভব করছেন। এই যে যারা ওদের অ্যাথিস্ট লোক এবং এই নাস্তিক ব্লগাররা, আমি একজনের সঙ্গে কথা বলেছি দীর্ঘক্ষণ, অনেক ঘন্টা কথা বলেছি, এর নাম সানিউর রহমান। সানিউর রহমান ও খুব অ্যাটেম্প করেছিল, লাস্টের নাম আছে, একদম লাস্ট নামটা, সার্ভাইভ করে গেছিল, ও পালিয়ে এসছে, সেই করে করেছে। এবারে সেরকম তসলিমা সেজন্য পালিয়ে গেছে, উনি তো সিআর পার্কে থাকেন। আচ্ছা, সেরকম যারা ইয়ের লোকেরা, আমাদের আবুল বারকাতের মতো লোকেদের সাইলেন্স করে দিচ্ছে। একজন অ্যাক্টিভিস্ট ওখানে সাউরিয়ার কাবির, উনি অনেক হিন্দু নির্যাতনের সব তথ্য বার করেছিলেন, তাকে ওরা জেলে পুরে দিয়েছে। তো এরকম ওটা ব্যাপার আর কি, ব্যাপার সবার এইভাবেই চলছে আর কি। তো আমার দেখুন এখন ব্যাপার হচ্ছে যে ইসলামিস্ট যারা আর কি বলি, ইসলামবাদী, তাদের উপর আমার রাগ কম। তারা মূর্খ লোক, অজ্ঞ লোক, তাদের একটা মূর্খের উপরে কত রাগই করবো।
কিন্তু আমার রাগ হচ্ছে এইসব মূর্খদের, যেসব অমর্ত্য সেনের মতো যারা পণ্ডিতরা যারা চালাচ্ছেন বা মান্যতা দিয়ে যাচ্ছেন তাদের উপরে। অমর্ত্য বাবুর বন্ধুরা শান্তিনিকেতন থেকে রবি ঠাকুরকে মুছে দিচ্ছেন। অমর্ত্য সেন 19 সালে দেদার সার্টিফিকেট দিয়ে গেছেন, আমার বই ওটা দিয়ে শুরু হচ্ছে, যে বাংলাদেশের মুসলমানেরা উদার, হিন্দুদের মতো গোঁড়া নয়। তো মজা হচ্ছে অমর্ত্য বাবু তো নাস্তিক, ওনাকে তো এখানে প্রাণ ভয় তো দূরে থাকুন, এখানে তো খ্যাতি নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। বাংলাদেশে কেউ নাস্তিক বললেই তাকে প্রাণ দিতে হচ্ছে। এটা অমর্ত্যবাবু এই কথাটি বলার আগেই হয়ে গেছে 13 থেকে 15 সালের মধ্যে। তাহলে উনি কি করে এটা বলছেন? এক হতে পারে উনি বাংলাদেশে অনেক ছোটবেলায় ছিলেন, এখন কিছুই জানেন না, এখন উনি হয়তো ওনার কোনো $1 মিলিয়ন ফ্ল্যাটে বাস করেন ম্যানহাটানে, তো সে এক কথা। আরেক হতে পারে উনি অজ্ঞ। আমি যদি অমর্ত্যবাবুর শ্রদ্ধা রাখতে হবে, এই দুটো অ্যাভিনিউই খুঁজে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট আমার যেটা লেগেছে আপনার বইতে, যে আপনি মৌলানা ভাসানীর কথা বলেছেন। আজকে যেটা আমরা আসামের প্রবলেম দেখছি উইথ রেসপেক্ট টু ডেমোগ্রাফিক শিফট, যেটা সেটা যে আপনি বলেছেন 1931 এর সেন্সাসের কথা আপনি এনেছেন, যেখানে আপনি বলেছেন যে কিভাবে সিস্টেম্যাটিক্যালি ময়মনসিংহ থেকে যে কি বলে ওদেরকে ফিল্ড লেবারার্স ছিল ওদেরকে রিলোকেট করা হয়েছে আসামে, যেটা কিন্তু ফ্লেয়ার আপ করেছে গিয়ে 2012 সালের বোডো আর বেঙ্গলি স্পিকিং যেটা মুসলিমদের কনফ্লিক্ট। মানে আমরা যে স্পেকট্রাম যদি দেখি 1931 যে প্রসেস শুরু হয়েছে সেটা কিন্তু গিয়ে ওটা চরম গিয়ে পৌঁছেছে 2012 সালে। তখন কিন্তু মেন স্ট্রিম ইন্ডিয়ান পলিটিক্সে ওই জিনিসটা বাইরে এসেছে, যে বোডোসদের সঙ্গে যেটা ল্যান্ড গ্র্যাবিং এর প্রবলেম হচ্ছিল, সেই জিনিসটা আপনি একটু এক্সপ্লেন করুন, যেটা আপনি মৌলানা ভাসানীর কথা বলেছেন। মৌলানা ভাসানী ছিলেন এই ইসলামবাদের প্রবক্তা, এবং মৌলানা ভাসানী কোনো এলি তেলি মেহের আলী নন। ইনি একজন খুব বিশিষ্ট লোক। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার মধ্যে সর্বোচ্চ নামজাদা লোক ছিলেন মৌলানা ভাসানী, এবং ইনি মুসলিম একজন মৌলানা ছিলেন, এবং মুসলিম লীগের মানে আসামের যে শুরু সেটা করে গেছেন। ওনার আসল নাম ভাসানী নয়, অন্য নাম, কিন্তু ভাসানীর চর থেকে ওনার কার্যক্রম শুরু, তাই ওনাকে ভাসানী নামটা থেকে গেছে আর কি। তো এই ভাসানী যে ভদ্রলোক ছিলেন, ইনি ছিলেন খুব চালাক লোক আর কি। এবারে আচ্ছা, ভাসানী আরেকটা মজার কথা বলি, সিপিএম 2023 সালেও ভাসানীকে উদযাপন করেছে পশ্চিমবঙ্গে। হ্যাঁ, এবারে ভাবুন তো। এবং সিপিএম এটাও লিখছে যেখানে যে উনি কমিউনিস্ট ছিলেন না, আন্তর্জাতিকতাবাদী ছিলেন না, জাতীয়তাবাদী ছিলেন। তো আমি তো জানতাম, আমার তো কমিউনিস্ট অনেকে ছিলেন, তারা সবাই আন্তর্জাতিকতাবাদী ছিলেন। তাহলে জাতীয়তাবাদী হয়েও যে এত বড় কমিউনিস্ট হওয়া যায় ভাসানীর মাধ্যমে প্রথম জানতে পারলাম। আচ্ছা, এবারে 2 নম্বর হচ্ছে যে এনাকে নিয়ে নিউ ইয়র্কে কনফারেন্স হচ্ছে এই মৌলানা ভাসানীকে নিয়ে, ডয়েচ ভেলে রিপোর্ট করছে। তাই এনে খুব কয়েকটা খুব সাধারণ লোক নন। আমাদের যে রবি ঠাকুরের যে গান আমার সোনার বাংলা, ওটা আজকাল আর বাংলাদেশের লোকেদের ভাল লাগছে না, যে একজন মানে ইসলামীয়বাদীদের কাছে একজন কাফের সঙ্গী, জাতীয় সঙ্গী শুনতে ভাল লাগে না। আমাদের কাছে কিন্তু বাংলাদেশ ওটাই, কিন্তু ওরা প্রায় মাঝে মাঝে এই 2-4 বছর অন্তর একটা সাইকেল আছে, ওই গানটার বিরুদ্ধে প্রতিবাদ ওঠে। তো এবারে যেহেতু রবি ঠাকুর নোবেল লরিয়েট, নামটা সরাতে খুব কষ্ট হচ্ছে ওদের, নোবেলটা তো পেতে পারেননি। এটা হুমায়ুন আজাদের একটা কথাও আছে যে রবি ঠাকুর যে নোবেল পেয়েছিলেন তাদের রবি ঠাকুরের কোনো দরকার ছিল না, ওনার মতো ঋষিতুল্য মানুষের আর পুরস্কারে কি হবে, ওনার কাছে তো বলবেন এই মনিহার আমায় নাহি সাথে। কিন্তু এটা দরকার ছিল এই জন্যেই, নইলে মুসলমানরা কোন করিম বা রহিমকে বলতো বাংলা সাহিত্যের সবচেয়ে বড় লেখক। এটা হয়তো হতে পারে, আমার মনে হয় কামিং ইয়ার্স হয়তো ওয়েস্ট বেঙ্গলে এই জিনিসটা হতে পারে। এনিথিং ইজ পসিবল। হুমায়ুন আজাদ খুব আমার কাছে খুব মানে বলতে পারি খুব ফোরসাইটফুল, মানে ভিশনারি গোছের লোক ছিল, ওনার লেখাগুলো খুব সুন্দর। ওনার একটা বই আছে প্রবচন গুচ্ছ, খুব সুন্দর। আচ্ছা, এবারে কাজের কথায় আসে। এবারে যে অল্টারনেটিভ জাতীয় সঙ্গীত বলা হচ্ছে সেটাই কিন্তু ভাসানী বলা হচ্ছে, ভাসানী বাংলাদেশ। প্রিন্স মাহমুদ বলে একজন খুব ওখানে ইয়ে করেছেন। আচ্ছা, এবারে ভাসানী কি বলছেন? ভাসানী পুরো ইয়েতে আসামে বললেন, আসাম তো ছিল অহমিয়াদের জায়গা আর বাঙালিদের, আমার হিন্দু বাঙালিদের জায়গা, কিছু অল্প মুসলমান ছিল। এবারে উনি বললেন আমাদের আসামে ইয়ে লাগবে, ল্যান্ড অনেক বেশি, লোক কম, লেবারার আনতে হবে। তো উনি বললেন গ্রো মোর ফুড। এর একটা তখন ভারতে বড়রাজ ছিলেন লর্ড ওয়াভেল, তিনি খুব একটা ভালো, ওখানে একটা সিস্টেম ওরা বানালো প্রথমে, লাইন সিস্টেম, মানে এই লাইনের বাইরে তোমরা যেতে পারবে না। আপনি লিখেছেন এইগুলো, এটা লিখেছি। হ্যাঁ, এরা মানে খুব ফর্মালি কোনো রেগুলেশন আনা হলো না, কিন্তু ওই যেটা ইনফর্মাল আমরা ইনস্টিটিউশন বলি, ব্রিটিশরা খুব ওগুলোকে সম্মান জানাতো। কারণ ব্রিটিশদের আমি অ্যান্টি কলোনিয়াল, কিন্তু ভালোটা ভালো। যে ব্রিটিশদের যে লয়ের আইডিয়াটা ছিল যে সাধারণ মানুষ যেটা বিশ্বাস করে সেটাকে যত কম সম্ভব
ক্ষতি করে আমাদের চালাতে হবে, কারণ তাহলে আমাদের রাজ্যটা স্থায়ী হবে। প্র্যাকটিক্যাল পদ্ধতি করেছে, যেটা আমেরিকানসদের নেই, যেটা আমেরিকানদের একদমই নেই। এখন তো লটাকে ওটা পুরো ওকরা পুরো একদম অবাস্তবের পর্যায়ে নিয়ে চলে যাচ্ছে আর কি। আচ্ছা যাই হোক, এবারে এই ব্যাপারটা কিন্তু ওরা রেখেছিল যে লাইন সিস্টেম করে একটা চেক রেখেছিল। লর্ড ওয়াবেলের সময় বললো যে গ্রো মোর ফুড, তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের না এটা সেকেন্ড ওয়ার্ল্ড, তখন ভাসানী বললেন যে 2 লাখ মুসলমানকে আনা হোক। তখন লর্ড ওয়াবেল বলেছিলেন তো গ্রো মোর ফুড হচ্ছে না, গ্রো মোর মুসলিমস হচ্ছে। তো যা ব্রিটিশ গভর্নমেন্টও বলছেন যে 1 লাখ আনা হলো, এবং এরকম করে ওরা পুরো ডেমোগ্রাফি বদলানো শুরু হয়ে গেল, রাইট? এবং আজ 2019 সালে আইপিএস অফিসার ওখানকার আসামের হিরণ্য কুমার ভট্টাচার্য, ওনার একটা বই আছে, বইটা অপারেশন লেভেনস্ট্রম, যেভাবে নাৎসি জার্মানি যেরকম লেভেনস্ট্রম বা করে লিভিং স্পেস করার চেষ্টা করেছে, একই আইডিয়া এই মুসলমানের বাংলাদেশি মুসলমানরা করছে আসামে এসে। এটা তো আমাদের ওখানকার মুখ্যমন্ত্রীর বক্তব্য, হিমন্ত বিশ্ব শর্মার কথাতে প্রায় বোঝাই যায় আর কি ব্যাপারটা কি। এবারে এই পলিটিক্স চলতে লাগলো, এবং ওদের আইডিয়াটা ছিল পুরো আসামকে বা অনেকটা ভাগকে পাকিস্তান করা। সেটা অনেকাংশেই ব্যর্থ হলো, কিন্তু একটা জায়গায় ওরা সাফল্য পেল, সেটা হচ্ছে সিলেট ডিস্ট্রিক্টটা ওরা গণভোটে ওখানে নিয়ে নিল, এবং করিমগঞ্জের মধ্যে একটা জায়গা পার্ট আছে। তো ওইটা নিয়ে ভাই আড়াই থানা এদিকে গেছে, আড়াই থানা ওইদিকে গেছে। 5টা থানা ছিল, তো রেফারেন্ডামের পরে আড়াই থানা ইন্ডিয়াতে পৌঁছেছে আর আড়াই থানা বাংলাদেশে গেছে। তো এই ব্যাপারটা আছে এটা নিয়ে। হ্যাঁ, এবারে ভাসানী কিন্তু এতেই ক্ষান্ত হননি। ভাসানী বলেই ছিলেন, এই যেরকম জিন্না পাকিস্তান হওয়ার পর জিন্না খুশি হননি, বলেছিলেন এই পাকিস্তান তো ট্রাঙ্কেটেড মথ হিটেন, মানে এত ছোট রাজ্য নিয়ে আমি কি করবো, আরো বড় চাই। সেরকম ভাসানীও যে বাংলাদেশ সৃষ্টি হলো 72-71 ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনী জয়ের পর, ওই ভদ্রলোক হন, ওই ভদ্রলোক ভারতেই ছিলেন তখন। ওই 72 জানুয়ারিতে উনি স্টেটমেন্ট দিলেন যে বাংলা আমার, পশ্চিমবঙ্গ আমার, আসাম আমার, ত্রিপুরা আমার, এইগুলো ছাড়া বাংলাদেশের মানচিত্র, সীমানা, আদর্শ কিছুই বজায় থাকবে না। যেটা এখন গ্রেটার বাংলাদেশ ওরা সব জায়গায় সোশ্যাল মিডিয়াতে পাবলিসাইজ করছে। ওদের মন্ত্রী মানে অ্যাডভাইসার বলা, কিন্তু মন্ত্রী সে ম্যাপ আচার দিকে পাঠাচ্ছে, আমি আমার বইতে দিয়েওছি। ওটা অ্যাকচুয়ালি দ্য ফোরফাদার ওয়াজ ভাসানী। এখন আমরা চিৎকার চেঁচামেচি করছি যে কি করে ক্লেম করতে পারে, কিন্তু এই জিনিসটা জানে না লোকে যে শুরুয়াতটা কোথা থেকে হয়েছে, শুরুটা ভাসানীর থেকে। এবং পশ্চিমবঙ্গের যে পার্টিটা রাজত্ব করেছে সিপিএম, তারা সেই ভাসানীকে সেলিব্রেট করছে। এর থেকে বেশি বাঙালির অবক্ষয়ের আর কি প্রমাণ হতে পারে? এটা কিন্তু অন্য জায়গার সিপিএম সেলিব্রেট করছে না, বাঙালি সিপিএমই সেলিব্রেট করছে, কেরালায় হচ্ছে না। আরেকটা জিনিস ডক্টর গঙ্গোপাধ্যায়, আপনি যে আরেকটা মেথ আপনি ব্রেক করেছেন, যে প্রোপাগ্যান্ডা করা হয় अगेंस्ट রিচ হিন্দু ল্যান্ডলর্ডস। জমিদাররা হিন্দু ছিল, কৃষকরা খুব মুসলিম ছিল, গরিব ছিল, সবসময় নির্যাতন করা হতো, যেটা আমরা মোপলাতেও দেখেছি, মোপলা রাইটে ওই জিনিসটা সেম আমরা ওটার এক্সট্রাপোলেশন দেখেছি। তারপরে যেটা আপনি বলেছেন যে রিয়ালিটিতে আপনার হিসেবে বা আপনি যেটা রিসার্চ করেছেন যে হিন্দুরা 60% অফ হিন্দুস বিকেম ল্যান্ডলেস। হ্যাঁ, সেটা হচ্ছে বাংলাদেশ হওয়ার পরে। হ্যাঁ, কিন্তু এবারে একটা ব্যাপার দেখতে হবে, মানে পুরোটা শুরুটা কিসে? শুরুটা হচ্ছে তিতুমির, হাজি শরিয়তুল্লাহ, এরা ওই গোয়িং ব্যাক টু দ্যাট অরিজিনাল পিউরিটান ইসলাম, রাইট? এটা ফরাইজি মুভমেন্ট হলো, তাবলিগি হলো, এই ব্যাপারগুলোতে শুরু হয়েছিল। এবারে মজা হচ্ছে, আমি কোনো ধর্ম কোনো পুঁথি থেকে হয় বিশ্বাস করি না। আপনি যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন, সেখানে অনেক কথাই খুব ভালো ঠেকবে না, যেমন হয়তো গণহত্যা হচ্ছে, নারী ধর্ষণ ইত্যাদি হচ্ছে, মানে খারাপ লাগবে। কিন্তু এখনকার যুগদের আপনি যদি দেখেন, তারা কিন্তু এগুলোতে বিশ্বাস করেন না, তারা ওটাকে একটা নিজেদের ইতিহাস বলে করে দিয়ে তারা মডার্ন ইয়েতে বিশ্বাস করে। ওইটাই না, আমার মনে হয় যে ধর্মটা আসলে কিন্তু ইভলভ করে। যুগের সঙ্গে সঙ্গে ধর্ম যদি আপনি না বদলান, আপনি ওই জায়গায় সীমিত থেকে যাবেন। কিন্তু এবারে কি হচ্ছে, এই ব্যাপারটা আর কি বাংলাদেশের ক্ষেত্রে বা ইসলামের ক্ষেত্রেও ভারতে হয়েছিল। আমাদের একটা সিনক্রেটিক ইসলাম ছিল, এবং এই কথাটি আবার আমি বলছি না, জসিমউদ্দিন বলছেন। তখনকার যারা মুসলমান ছিলেন আর কি, তখন তারা লক্ষ্মী পুজো করতেন, তারা সমস্ত হিন্দু রিচুয়াল পালন করতেন। তাহলে এই বিয়ে বদলে গেল কি করে? এই তিতুমির হাড়ি শরীতুল্লাহ বদলে দিল, এবং এই যে বিদ্বেষ বীজ যারা বপন করলো, তারই ফলশ্রুতিতে মুসলিম লীগ যেটা আপনি শুরু করলেন 1906 সালে সলিমুল্লাহর নেতৃত্বে হলো, রাইট? তাহলে এই যে পুরো ব্যাপারটা হলো,
তাহলে এইটার জন্য তাহলে দায়ী তিতুমির, হাজী তরিকুল্লাহ। এবার আপনি যদি মার্ক্সবাদী বা তিতুমির কি আমার মনে হয় ফ্রিডম ফাইটার, ফার্স্ট ফ্রিডম ফাইটার। আপনি যদি কার্ল মার্কসের লেখা পড়েন, উনি সেই জার্মানিতে বসে নোটস অন ইন্ডিয়ান হিস্ট্রি লিখছেন, সেখানে উনি লিখে দিচ্ছেন এরা হচ্ছে রিলিজিয়াস ফ্যানাটিক। মার্ক্সবাদী মার্ক্স লিখছেন স্বয়ং। মার্ক্সবাদীরা দেখলেন ওইটা বললে আবার কি হবে, ভোট টোট চলে যাবে ইত্যাদি, তাই জন্য ওটা কেটে গেল। তিতুমির হয়ে গেলেন স্বাধীনতা সংগ্রামী। এখন কারোর সঙ্গে লড়াই করলেই যদি স্বাধীনতা সংগ্রামী হতে হয়, তাহলে এখন সবাই স্বাধীনতা সংগ্রামী। সিরাজউদ্দৌলার মতো অত্যাচারী শাসকও স্বাধীনতা সংগ্রামী হয়ে যেতে পারে। আমরা পড়েছি সিরাজউদ্দৌলা স্বাধীনতা সংগ্রামী। হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে কি, এটা হচ্ছে মানে আমি যেটা বলবো একটা জিনিস, আপনার একটা সংকীর্ণতাকে সরিয়ে অন্য সংকীর্ণতাকে আপনি আনতে পারেন না। মানে আমাদের সবসময় হৃদয়কে বড় করতে হবে, এটাই আমাদের ব্যাপার আর কি। ব্রিটিশদের কলোনিয়ালিজম বাজে, তার মানে সব ব্রিটিশই বাজে, ওদের সবই বাজে, আমাদের সবাই ভালো। মানে দেশের কুকুর কেন, বিদেশে ঠাকুর ছাড়ি পুঁজি দেশের কুকুর, এরকম মানসিকতা কোনো ভালো জিনিস নয় আর কি। তো যাই হোক, এবারে মার্ক্সবাদী বা লেফটিস্ট যারা বলি আর কি, বামপন্থী বললেই ভালো হবে, তারা কিন্তু আবার সেলিব্রেট করে তিতুমিরকে। হ্যাঁ, আমার এখানে বামপন্থীর সঙ্গে আপত্তি। ওরা দুটো ভালো, দুটো ঠিক কথা বলে যে ধর্ম কোনো বইয়ে নেই, এটা ন্যারেটিভে। কিন্তু সেই ন্যারেটিভ যারা বিকৃত করলো, তোমরা তাদেরকে পুজো করতে লাগলে তিতুমিরকে, তাহলে আর লাভটা কি হলো? ওয়েস্ট বেঙ্গলেও তো এখন এই জিনিসটা চলছে, আরো বেশি করে চলছে। বাংলাদেশে সিরাজউদ্দৌলাকে অতটা ওরা শ্রদ্ধা করে না। একটা পলাশী দিবস একটা উদযাপন করে, সেটাই মুসলমানদের অবসানের দিন হিসেবে। ওদের হিরো হচ্ছেন একজন টার্কিশ লোক, ওনার নাম হচ্ছেন শামসুদ্দিন ইলিয়াস। শামসুদ্দিন ইলিয়াস ছিলেন একজন ইলিয়াস শাহী সুলতানেতের প্রবক্তা। উনি একজন গ্রেটার বাংলাদেশ যেটা বলে, তার কাছাকাছি ম্যাপ করেছিলেন। কিন্তু বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গে আমরা সিরাজউদ্দৌলাকে বিরাট হিরো করে প্রচার করছি। যিনি বাংলাই বলতে পারতেন না, তাকে আমি বাংলাভাষী করে দিলাম। আরেকটা ডক্টর গঙ্গোপাধ্যায় আপনার থেকে জানতে চাইবো যে আপনার কি মনে হয় হিন্দু জেনোসাইড যেটা ফেনোমেনন, এটা কি 1971 এর পরে বাংলাদেশে শুরু হয়েছে, না এটা একটা হিস্টোরিক্যাল, একটা ঐতিহাসিক একটা সিগনিফিকেন্স আছে? এবার আপনাকে বলি, এটা বইয়ে ফুটনোটে আছে। প্রথম ভারতের সেন্সাস হয়েছিল 1871 সালে। সেই সেন্সাসে অবিভক্ত বাংলায় 18 মিলিয়ন ছিল, বা 1,80,00,000 ছিল হিন্দু, 1,70,00,000 আনুমানিক বলছি ছিল মুসলমান। মানে বাঙালিদের মধ্যে মেজরিটি বা অর্ধেকের বেশি ছিল হিন্দু। আজকে যদি আপনি একটা সেন্সাস নেন বাঙালিদের, হিন্দু মুসলমানের, হিন্দুর সংখ্যা 1/3 কম। তাহলে এই যে আপনি 150 বছরের মধ্যে একটা জাত মানে 50% বেশি থেকে ধরুন 30% কাছাকাছি চলে এসছে, এটা তো আর খুব প্রাকৃতিক ভাবে হতে পারে না। এটার বলতে পারে জেনোসাইড বরাবরই হয়েছে। তো একটা খুব বড় জেনোসাইড অবশ্যই আমরা যেটা জানি, যে যখন ভারত ভাগ হলো, তখন কলকাতার গণহত্যা, নোয়াখালীর হত্যাকাণ্ড, এগুলোর ফলে যেটা হলো যে অনেক লোক মারা গেল, অনেক ধর্মান্তকরণ হলো, অনেক এরকম অত্যাচার হয়েছে। কথাগুলো বলতেও এখন আমাদের খুব লজ্জা লাগে বা খারাপ লাগে, কিন্তু আবার না বললে অসম্পূর্ণ থেকে যায় বলে বলতে বাধ্য। আগের জেনারেশনের বাচ্চারা কিছু জানবে না, ইতিহাস চেতনাটা নষ্ট হয়ে যাচ্ছে আর কি। তো সেই হলো একটা হলো। তারপরে যেটা হচ্ছে কন্টিনিউয়াস জেনোসাইড, সেটা হচ্ছে আমাদের একজন এখানে আছেন, ঐতিহাসিক আছেন, ওনার নাম শরদিন্দু মুখার্জি। উনি ICSSR এর সদস্য ছিলেন। ওনার একটা বইও আছে চাকমাদের উপর। উনি যেটা বলেন সেটা হচ্ছে পাকিস্তানে যেটা হচ্ছে সেটা হচ্ছে হালাল, সেটা হচ্ছে ঝটকা। মানে এক ঝটকায় হিন্দুরা যে ছিল ওই 2% নিচে নেমে গেছে। পাকিস্তানে, বাংলাদেশে যেটা হচ্ছে হালাল, আস্তে আস্তে হিন্দুরা মানে কাটা পড়ছে আর কি, স্লোতে। 1950 সালে বিরাট জেনোসাইড হয়েছিল। মানে জেলার পর জেলা ধরে লক্ষ লক্ষ লোক প্রাণ দিয়েছে, লক্ষ লক্ষ লোক পালিয়েছে, হাজার হাজার লোক প্রাণ দিয়েছে, লক্ষ লক্ষ পালিয়েছে। এই বিভৎস কাহিনী, এমনই বিভৎস কাহিনী যে ওখানের একজন দলিত নেতা ওখানে পাকিস্তান ক্যাবিনেটে ছিলেন, তার নাম যোগেন্দ্রনাথ মন্ডল, আপনারা দুজনেই জানেন। তিনি একজন ক্যাবিনেট মিনিস্টার হয়ে পাকিস্তানের, যে লোককে তো রক্ষা করা দূর থাক, নিজেও ভয়ে কাঁপতে কাঁপতে বললেন আমার ছেলে অসুস্থ হয়েছে বলে পাঠিয়ে দেন, নিয়ে এখান থেকে একটা পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন লিয়াকত আলী খানের। এত বড় গণহত্যা, এবং এটা এমন কেঁপে গেল যে নেহেরুও বাধ্য হলেন হ্যাঁ বাঙালির প্রতি তার স্বভাবসিদ্ধ ঔদাসীন্য ছেড়ে লিয়াকত আলী খানের সঙ্গে একটা চুক্তি করলেন, লিয়াকত নেহেরু প্যাক্ট বলে, 1950 যেটা হলো, এবং আমরা সংখ্যাগুলো তারপরে চলছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার 64 সালে আবার হলো।
ইন্টারন্যাশনাল কমিশন অফ জুরিস্ট তারা বলছে 64 সালেরটাই বলছে এটা জেনোসাইড। আপনি 71-এ যেতে হবে না, 64 সালে যেটা হয়েছে সেটা জেনোসাইড। 65 সালে কাছাকাছি হলো, সেটাও জেনোসাইডের মতো। 71 সালে আমরা যদি বলি এটা বাঙালি হিন্দু গণহত্যা, বাংলাদেশে ভয়ঙ্কর খেপে যাবে। কিন্তু বাস্তবটা এটাই, আমি বইয়ে দেখিয়েছি, প্রায় 85% লোক যারা শহীদ হয়েছিল, আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখিয়েছি, তারা ছিলেন হিন্দু। হ্যাঁ, এটা ঠিক। তারা জনসংখ্যার 15% নন, কিন্তু ভিকটিমদের 85%। তাহলে একজন হিন্দুর মরার সম্ভাবনা 30 গুণেরও বেশি। কারণ হিটলার তো খালি জুদের মানেননি, ইহুদিদের মানেননি, কারণ টার্গেটেড টুয়ার্ডস জুজ, বাকিটা কোইন্সিডেন্টাল, রাইট, ইনসিডেন্টাল ভিকটিম। এখানেও সেরকম অনেক মুসলমান মুক্তিযোদ্ধা মারা গেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তারা নমস্য ব্যক্তি। কিন্তু গণহত্যাটা কিন্তু ছিল হিন্দু গণহত্যা, তাদের প্রতি টার্গেট করা হয়েছিল। In the garb of like killing the গার্ডও ছিল না, আচ্ছা, কোনো গার্ড ছিল না। okay. আমাদের যে মেজর জেনারেল খাদিম হোসেন রাজা, হ্যাঁ। উনি ছিলেন মডারেট ইসলামিস্ট। ওনার বইটা অক্সফোর্ড থেকে বেরিয়েছে 2012-তে, আমার বই আছে, ওটায় ছত্রে ছত্রে হিন্দু বিদ্বেষ, বলছে হিন্দুরা সব খারাপ, ওদের জন্যই বাংলাদেশে যত সমস্যা। এটা উনি 2012-তে লিখছেন ভদ্রলোক। আচ্ছা, এবারে যদি দেখেন, তখন দুটো বিখ্যাত বই আছে, অ্যান্থনি মার্কেন্থাসের। অ্যান্থনি মার্কেন্থাসের আমি আপনাকে নিয়েও কথা বলেছিলাম, যিনি জেনোসাইড ওয়ার্ড ইউজ করেছেন। অ্যান্থনি মার্কেন্থাস উনিও লিখছেন যে বাংলাদেশ পাকিস্তান আর্মিদের জিজ্ঞেস করে এখানে কেন এসছো, কারণ আমাদের এই হিন্দু বদমাস, মানে তর্জমা করছি, হিন্দু বদমাস গুলো এত বেড়েছে, ওদের একটু শিক্ষা দিতে হবে। আচ্ছা, এবারে ওখানে যারা আমেরিকান ডক্টর ছিলেন একজন ওই 71-এ, তিনিও বলছেন ওই হিন্দুদেরই টার্গেট করে করে সব মারা হচ্ছে। আচ্ছা, এবারে আমার একজন খুব শ্রদ্ধেয় আমেরিকান গবেষিকা, ওনার নাম হচ্ছে ডক্টর ইভেট ক্লিয়ার রসার। উনি টেক্সাসের অস্টিন ইউনিভার্সিটি থেকে উনি পিএইচডি করেছেন এই পাকিস্তান এবং বাংলাদেশের টেক্সট বুক ইত্যাদি দিয়ে। ওখানে গেছিলেন, ভিজিট করেছেন ঢাকাতে। ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, যেটা ওনার থিসিসে লেখা হয়েছে, খুব ওয়েল ডকুমেন্টেড থিসিস, ওনাকে বলছেন যে আমি বাড়ি থেকে ফিরছি, হঠাৎ খান সেনা, মানে পাকিস্তানি সেনাদের মাঝে পড়ে গেলাম আর কি, ভাবলাম এই যায় সেই যায়। তো ওরা বললো, আরে তুমি তো মুসলমান, ঠিক আছে, আমরা মুসলমানদের মারতে আসিনি, সে তো মারলে আমাদের মাঝাবে মানবে না, আমাদের মজাব বলছি হিন্দুদের মারতে, তো সেই জন্য আমরা এসছি। তাহলে দেখুন একটা সেনাবাহিনী সেটা কতটা র্যাডিক্যাল হয়ে গেছে, যে হিন্দুদের টার্গেট করে করে মারছে আর কি। আচ্ছা, এবারে এইসবও ভুলে গেলাম, সবচেয়ে যেটা ওয়েল ব্যালেন্সড অর্গানাইজেশন এইসব ব্যাপারে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অফ জুরিস্টস। তাদের একটা 1972 রিপোর্ট আছে, সেখানে তারা ভাব দিয়ে দেখিয়ে বলেছে যে যেরকম নাৎসিরা ইহুদিদের বিরুদ্ধে গণহত্যা হলোকস্ট করেছিল, এটা সেরকম প্রোগ্রাম করেছে, এটাও হিন্দুদের বিরুদ্ধে টার্গেটেড, এই হলোকস্ট কথাটা ওরা ইউজও করেছে আর কি, এরকম টার্গেটেড একটা মানে গণহত্যা পাকিস্তান করেছে। তো এই ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন পাকিস্তান হয়ে গেল, তারপরেও সেই ট্র্যাডিশন সমানে চলছে, কিন্তু এত লাউড ওয়েতে নয়, অনেক সাইলেন্টলি, অনেক সূক্ষ্মভাবে, যেহেতু আমি বললাম মডার্ন ইসলামিজম, সেই পরিপ্রেক্ষিতে। তো এরপরে কি হলো, ওখানে যেটা আইন ছিল শত্রু সম্পত্তি আইন, হ্যাঁ, যেটা আপনি লিখেছেন, কি করে নামটা চেঞ্জ করা হয়েছে, নাম চেঞ্জ করে এখন ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট হয়ে গেছে, সেটা কয়েক বছর পর, প্রথমে ওটাই ছিল। আচ্ছা, এবারে কি আইনটা কিরকম কাজ করে, যদি কোনো হিন্দু যদি চলে যায় ভারতে, তাহলে তার সম্পত্তিটা নিয়ে নেওয়া যাবে। এবারে ও কি করলেন, ধরুন আপনি মাসেলম্যান, গ্রামের একজন মস্তান, আপনি হিন্দুকে বললেন ফট, সে তার জমিটা আপনি কবজা করেন, ল্যান্ড গ্র্যাবিং আর কি। বা টেস্টিমোনিয়াল আছে যে সেটাও বলার দরকার নেই, তোরা কালকে পর্যন্ত থাকতে পারবি তো, দেখ ভেবে দেখ, এটাও হতে পারে আর কি। হ্যাঁ, একদম একদম। এবারে ধরুন এরকম হয়ে চলে গেল আর কি, এবারে ও ল্যান্ড গ্র্যাব করে নিল, তারপরে বলে দেখো চলে গেছে, ল্যান্ড গ্র্যাব করে নিয়েছি, মানে আইন দখলকারীকেই মান্যতা দিচ্ছে। এবারে আবার বলছি যেটা কথায়, ইসলামবাদীরা কিছু মস্তান আছে, কিছু মূর্খ আছে, কিন্তু তাদেরকে এত মান্যতা কে দিচ্ছে? আজ ইউনাইটেড নেশনসে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সেলিব্রেট হচ্ছে লিবারেলরা। এখন লিবারেলরা কি বলছেন, লিবারেলদের পান্ডার কি ব্যাপারে অমর্ত্য সেন, অনেকে বলে উনি ইকোনমিক্স, কেন ওকে কোট করছেন? কারণ ওনাকে নিউ ইয়র্ক টাইমস কোট করছে, আমি কোট করছি না, নিউ ইয়র্ক টাইমস কোট করছে, যে সবচেয়ে লিবারেলদের রেসপেক্টেড নিউজ পেপার। তারা বাংলাদেশ বলে অন্য কোনো অথরিটির কাছে যাচ্ছে না, অমর্ত্য সেনের কাছেই যাচ্ছে, আমিও তাকে রেপ করার আমার অধিকার আছে। এবার তার কাছে গিয়ে বলছে যে মানে কি হয়েছে ওখানে,
অমর্ত্যবাবু বললেন না ওসব কিছু হয়নি, ওখানে ল্যান্ড রিফর্ম হয়েছে, তাই জন্য হিন্দুরা বড় লোক ছিল, যেটা আপনি বললেন জমি হারিয়ে ফেলেছে, জমি হারিয়ে ফেলেছে। এখন জমি যদি হারায় সেটা বুঝলাম, কিন্তু ল্যান্ড রিফর্মে যে ভূমি যাদের ছিল তারা ভূমিহীন হয়ে গেল, এটা আবার কোন টাইপের ল্যান্ড রিফর্ম? মানে উল্টোটা তো হওয়ার কথা, ভূমিহীনরা বলে না মোপলা রাইটসেও সেম জিনিসই, ওই জিনিসটাকেই বলা হয়। হ্যাঁ, অতটা পলিশ ল্যাঙ্গুয়েজ করে না, হ্যাঁ ওই রকম আর কি। তো এবারে ওরা তো এখন দেখা যায়, আপনি দেখেন আর কি ল্যান্ড রিফর্ম স্ট্যাটিস্টিক। আবার ডক্টর আবুল বারকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব শ্রদ্ধেয় অধ্যাপক, উনি পুরো সত্যটাকে বার করেছেন। তার জন্য ওনার পরিবারের উপর অনেক চাপ এসছে, আজকাল ওনাকে ডিনায়ও করতে হয় কিছু কিছু জিনিস। আমি বুঝতে পারছি ওনাকে বাংলাদেশে বাঁচতে হবে, কেই বাঁচতে চায়। হ্যাঁ, সাউদিয়ার কবিরকে জেলে চলে যেতে হয়েছে। তো এবারে উনিও বলছেন যে প্রায় অর্ধেক হিন্দু, অর্ধেকের বেশি হতে পারে, নাম্বারটা মনে নেই, ওইখানে মানে ভূমিহীন হয়ে গেছে। তাহলে মানে অমর্ত্যবাবু বা লিবারেলদের কথা কতটা যে অসত্য, এটা থেকেই পুরোপুরি বোঝা যায়। আরেকটা জিনিস ডক্টর গঙ্গোপাধ্যায়, আপনার বইতে আমার মনে হচ্ছিল আপনার সঙ্গে ডিসকাশন করব, বেঙ্গলি আইডেন্টিটি আর বাংলাদেশি আইডেন্টিটি, এটার মধ্যে কি পার্থক্য আছে, এটা একটু বোঝান আমাদেরকে। এবারে বাংলাদেশে যখন হলো তখন ওরা নিজেদের বাঙালি বলতে শুরু করলো, মুজিব বলেছিলেন। এটাতে দুজন বাঙালি খুব আপত্তি করলেন। একজন হচ্ছেন বসন্ত চ্যাটার্জি, খুব বড় জার্নালিস্ট ছিলেন দিল্লিতেই। আরেকজন হচ্ছেন সন্তোষ মোহন ঘোষ, সন্তোষ কুমার ঘোষ সম্ভবত, নামটা একটু মাথায় আসছে না এক্স্যাক্টলি। ওরা দুজন বললেন যে আমরা তো বাঙালি, এই ভারতেরই একটা এখানেতেই বাঙালি হলে খুব অসুবিধা নেই হয়। এটা নিয়ে ভেতরের চ্যানেলে কি কথাবার্তা হয়েছে আমি জানি না, বইটা তো আমার এটা ডকুমেন্ট পাওয়া গেছে তারপরে রচিত আর কি। তো এইটা নিয়ে কিছু সমস্যা হয়েছিল। পরে যখন আরো কট্টর ইসলামবাদীরা এলো আর কি, মানে জিয়া, এরশাদ, এই টাইপের লোকেরা, বা এখনকার যে ইউনুস, ওরা বাঙালি বলতে চাইছে না, বাংলাদেশে ফিরে যাচ্ছে। বাংলাদেশি ন্যাশনালিজম। এবারে ব্যাপারটা হচ্ছে বাঙালি কথাটার মধ্যে একটা ব্যঞ্জনা আছে, যে বাঙালি আইডেন্টিটিটা আমরা আস্তে আস্তে দখল করে নেব। এখন আইডেন্টিটি দখল একদিনে হয় না, সময় সাপেক্ষ ব্যাপার আর কি। এর জন্য যে ধৈর্যের প্রয়োজন, সব লোকের সেই ধৈর্য থাকে না আর কি। তারা এখনই সব দখল করে নিতে চান, এখনই সব উল্টে দিতে চান। এখন ব্যাপার হচ্ছে এই যেমন তালিবান প্রথম ফ্রেজে বলেছিল আমরা 2 দিনের মধ্যে সারা পৃথিবীকে ইসলাম করব, এখন বলেছে হ্যাঁ আমরা ইসলাম করবো, আমরা তো অধৈর্য হতে চাই না। ওরাও বুঝে গেছে ধৈর্যশীল হওয়ার দরকার আর কি। তো সেই পরিপ্রেক্ষিতে বাঙালি হওয়াটা ওদের জন্য হয়তো ধৈর্যশীল হওয়ার প্রমাণ। কিন্তু যারা কট্টর তারা ধৈর্যশীল হতে পারছে না, তারা তাই জন্য চাইছে বাংলাদেশিতে ফিরে যেতে আর কি। কিন্তু যদি বাংলাদেশে আপনি দেখান আজকে ওখানে ভারতীয় হিন্দুদের বলা হয় রয়্যাল এজেন্ট, মানে অধিকাংশকেই বলা হয়। আর নইলে ওই ইভেট ক্লিয়ার রসার, ডক্টর ইভেট ক্লিয়ার রসার যখন ভিজিট করছিলেন, একজন হঠাৎ বললো যে এই দেখো আমার ভারতীয় বন্ধু, আপনি লিখেছেন, বললো আচ্ছা ভারত থেকে এসছে, ঘুরতে এসছে? ওই না ঘুরতে আসেনি, এখানেই আছে। আচ্ছা ওর বাবা কাকা আছে ভারতে? না এখানেই সবাই, কোনো আত্মীয় স্বজন আছে না? কেউই নেই। তাহলে ভারতীয় কি করে হলো? ও হিন্দু তাই উনি ভারতীয়। এবং ওদের একটা কথাই আছে, হিন্দুদের এক পা বাংলায়, হিন্দুদের এক পা ভারতে, এটা ওদের কথা। তাহলে এটা কিন্তু মানে আমার কথা না, এটা মানে প্রথম আলো তো চলতি প্রভাত এবং প্রথম আলো ওদের সবচেয়ে রেসপেক্টেড নিউজ পেপার, সেখানে আপনি আর্টিকেল পেয়ে যাবেন এসবের উপর আর কি। তাহলে ওখানে যে একটা আমাদের সোশিয়োলজিতে কথা হচ্ছে আদারাইজেশন, একটা লোককে যে খারাপ করতে হয় আর কি, বা আদারিং আজকাল বলে অনেকে, যে খারাপ করতে হয়, তাহলে ওই যে একটা ব্রিটিশদের কথা আছে না, give dog a bad name because before shooting it। তো বেসিক্যালি একটা খারাপ কোনো কথা বলো ওকে, তারপরে ওকে মানো, তাহলে সব মানে কোশের হয়ে যাবে বা হালাল হয়ে যাবে, যা বলেন আর কি। এবারে ওরা যেটা করছে আর কি, মানে সমস্ত ইয়েদের হিন্দুদেরকে আর কি রয় এজেন্ট বলে এই করে খারাপ করে দিচ্ছে। এটা আপনার সঙ্গে আমার ডিসকাশন হয়েছিল আদারিং নিয়ে লাস্ট টাইম, পাকিস্তানেও যেটা হচ্ছে, নেই ওখানে এই জিনিসটা ইন্টারসেক্ট, বারেলভি বলবে দেওবন্দি আদার, দেওবন্দি বলবে আহলে হাদিস আদার, মানে ভায়োলেন্স করাটা আদারিং এর জাস্টিফিকেশন অফ ভায়োলেন্স, সেটা হিন্দুদের সাথে পুরোপুরি হচ্ছে আর কি, মানে ভারতীয় করে দিচ্ছে যাতে ভারতে অসুবিধা না হয়। আচ্ছা এবারে যদি আপনি ইতিহাস পড়েন, কোথাও লেখা নেই যে হিন্দুরা মুক্তিযুদ্ধে 85 মেরেছিল, কেউ জানেই না। অনেক বাংলাদেশি, এটা সানিউর রহমান নিজে বলেছে, যদি ইতিহাসে ভালো করে লেখাই নেই মুক্তিযুদ্ধটা কার সাথে কার হয়েছে, অনেকের ধারণা ভারতকে মুক্তিযুদ্ধরা হারিয়ে দিয়েছে, ভারতের সেনাবাহিনীকে। হ্যাঁ, তো এইরকম লেভেলের মানে ওদের ন্যারেটিভ, মানে হিস্ট্রি কি, হিস্ট্রি তো একটা ন্যারেটিভ বানায়, সেই ন্যারেটিভটা ওদের ওখানে হয়ে গেছে আর কি। তো এখন আমি আমার পার্সোনালও অনেক অভিজ্ঞতা আছে বাংলাদেশের সঙ্গে কথাবার্তা বলার, এবং
সব রকমের বাংলাদেশের সাথে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাকে তারা মানে জাস্ট ইকুয়াল আইডেন্টিটি অ্যাকনলেজ করতে অস্বীকার করেছে, এরকম হয়েছে আর কি। আমি সেগুলো অনেক রকমের আপনার অভিজ্ঞতা হয়েছে আর কি, সেই বিস্তারে আর যাচ্ছি না, সেটা আর কি এখানে থাকলো। কারণ আমার বইটা কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে নয়, এটা তথ্য, এবং আমি অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, এবং যেখানে বাংলাদেশিদের কথা বলেছি আমি, ওরা কি বলে সেই পরিপ্রেক্ষিত থেকে আমরা বিচার করার চেষ্টা আপনি করি। ওদের সোর্স ইউজ করেছেন, হ্যাঁ, ওদের গভর্নমেন্ট সোর্স, ওদের সবকিছু ইউজ করেছেন, সেটা মানে ইট ইজ দ্য ক্রেডিবিলিটি অফ দিস বুক। আর ডক্টর গাঙ্গুলি, আমি শেষ করতে চাই আমাদের ডিসকাশন এই ব্যাপারে, যে আপনি জয় বাংলা ডিসেপশন কেন নাম দিয়েছেন? এখন জয় বাংলা বলতে কি বোঝায়? বাংলার জয়, বাংলা ভাষার জয়। আমাদের সব একটা কিছু সংগঠন আছে বাংলায়, যারা সব মানে বা রুলিং এস্টাবলিশমেন্ট, তাদের যে পোর্টালটা জয় বাংলা, সমাজসেবামূলক যেগুলো আছে পোর্টালটা, উনি বলেছেন জয় বাংলা আমাদের স্লোগান। এবারে মুশকিল হচ্ছে এদের যে জয় বাংলা, সেখানে প্রথম কথাটা জয় বাংলা হলো, পরের কথাটা ভারতীয়দের বিরুদ্ধে, হিন্দি ভাষীদের রুখে দাঁড়াও, দিল্লির বিরুদ্ধে দাঁড়াও, মানে ভারত ছাড়া বাংলা। এই স্বপ্ন, বাংলার স্বপ্ন কি রবি ঠাকুর দেখেছিলেন? 1939 সালে মহাজাতি সদন বলে একটি ভবনের পরিকল্পনা, ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় নেতাজির উদ্যোগে, স্থাপন করেছিলেন রবি ঠাকুর। রবি ঠাকুর ওখানে যা বলেছিলেন সেটি দিয়ে আমার বইটি শেষ করেছি। ওখানে উনি যা বলেছিলেন যে ভারতবিহীন বাংলা অসম্ভব। বাংলা হচ্ছে যে ভারতীয় যে সভ্যতা, এই ভারত তো কোনো নেশন নয়, এটা একটা ইউরোপীয় কনসেপ্ট, এটা আমাদের সভ্যতা। এই সভ্যতার একটা অংশ হচ্ছে বাংলা। আমি বাঙালি হিসেবে ভীষণ গর্বিত, কিন্তু ভারত ছাড়া বাংলা হতে পারে না, এটা রবি ঠাকুর বলে গেছে। আমার মতো তুচ্ছ মানুষ তো বলছি, মানে ছেড়ে দিন আর কি। এবারে এই ভারতবিহীন বাংলা, এই ভারতবিহীন বাংলার কথায় জয় বাংলা বলছে, তারা করে চলেছে। তারা সজ্ঞানে হোক অজ্ঞানে হোক, তারা এটাই করে চলেছে। এটা কি মানে কোইন্সিডেন্টাল? হয়তো হয়ে যাচ্ছে, আমার আবার মনে হয় না। এটা কি অসম্ভব নয় যে এই যারা জয় বাংলার কথা বলছে, তারা বাংলাদেশ থেকে প্রত্যক্ষ পরোক্ষ কিছু উৎসাহ পাচ্ছে, হতেই পারে। ভোটের থ্রু দিয়ে উৎসাহ তো দেখতেই পাচ্ছে। আসামে বীরেন্দ্র কুমার ভট্টাচার্য লিখেছেন, আমি তো আইপিএস অফিসার নই, অতটা গ্রাউন্ডের অভিজ্ঞতা নেই। বাংলা এখন গ্রাউন্ড জরিপ করতে যাওয়া, সমীক্ষা করতে যাওয়া খুব ইজিও নয়। তো যাই হোক, সে প্রশ্ন আমি ছেড়েই দিলাম। বাংলাদেশিরা কি বলছে? আমি সেই জন্য আওয়ামী লীগের একজন বিখ্যাত মন্ত্রী ছিলেন শাহজাহান, পুরোটা মনে পড়ছে না, শেখ শাহজাহান বোধহয় নয়, নামটা অন্য একটা কিছু আছে, ওখানে বইয়ে আছে আমার। উনি 2008, উনি খুব বিশিষ্ট মন্ত্রী ছিলেন ওখানে, খুব ক্ষমতাশালী মন্ত্রী বলে নাম ছিল হাসিনার মন্ত্রিসভায়। উনি আসলে বলেইছেন যে জয় বাংলা হিন্দুদের স্লোগান হতে পারে না, এটি কেবল মুসলিমদের স্লোগান হতে পারে। লজিক্যাল কথা বলার চেষ্টা করেছেন। কেন? উনি বললেন আমাদের নবী, উনি যখন জয় করেছিলেন মক্কা, মক্কা তো আসলে আগে পেগান ছিল, মানে ওই আরবীয়দের যে সভ্যতা, আইডোলেটর ছিল, মূর্তি পূজক ছিল, কুরেশ ছিল মূর্তি পূজকদের সবচেয়ে বড় সম্প্রদায়। উনি যখন মক্কা জয় করলেন ওই মূর্তি পূজকদের কাছ থেকে, উনি বলেছিলেন ফাতুন মক্কা। এটাই শাহজাহান বলছেন, ফাতুন মক্কা আরবি ভাষায়, মানে মক্কা জয় করছে। কতটা বুদ্ধিস্ট ছিল, কতটা হিন্দু ছিল, পার্সেন্টেজ নিয়ে কথাবার্তা হতে পারে, কিন্তু মুসলমানরা তো ছিল না, মানে এটা তো বোঝাই যাচ্ছে, মানে ওরাও মানছে আর কি। সেটা নিয়ে ওরা কিছু ইতিহাস বিকৃতি আনে, মূল নিবাসী ইত্যাদি, সেটা কথা বলে যেতে পারে যায়। কিন্তু এবারে এই ইয়েতে কি করে ওরা বলে তাহলে মানে বাংলার জয় বলতে বাংলাকে জয়, মানে বাংলার জয় নয়, জয় বাংলা মানে বাংলাকে জয়। এটা নট ভিক্টরি টু বেঙ্গল, ইট ইজ আ কনকোয়েস্ট অফ বেঙ্গল। পাকিস্তানি একটা ন্যারেটিভ গজওয়ায়ে হিন্দ, এক্স্যাক্টলি, এবং এটাই ভাসানী বলে গেছেন, রাইট? তাহলে আমি এবং এটা নিয়ে আরো বলছি, মুজিবুর রহমানকে অন্নদা শঙ্কর রায়, আমাদের বিখ্যাত সাহিত্যিক, উনি জিজ্ঞেস করেছিলেন যে আপনার এই জয় বাংলা ব্যাপারটা মাথায় করতে গেল। বললেন আমি তো ফিরে যাই সেই ইউনাইটেড বেঙ্গল 1947 হয়েছিল, সোহরাওয়ার্দী এর নেতৃত্বে ওরা চেয়েছিলেন পুরো বাংলা নিয়ে এক করা, সেই পরিপ্রেক্ষিতে আমি শুরু করলাম জয় বাংলা, আমার লেখা আছে এটা। তাহলে মুজিবুরও তাহলে মাথায় কিন্তু ঘুরছে ওটাই, যে এটা আমাদের নয়, মানে পুরো বাংলাটাই আমাদের আর কি, কোথাও না কোথায় ঘুরছে। হয়তো উনি বাস্তবপন্থী রাজনীতিবিদ, বাস্তবে রিয়েল পলিটিক বোঝেন। হিটলারকেও রিয়েল পলিটিক বুঝে একসময় ব্রিটেনের প্রাধান্য মেনে নিতে হয়েছিল, সেই রকম ব্যাপারটা মেনে নিচ্ছেন, কিন্তু সাংস্কৃতিক ভাবে কোথায় কোথাও এটা তো রয়েই যাচ্ছে। আর আমাদের সাংস্কৃতিক অবক্ষয় এটাতেই বোঝা যায় যে এখনকার রাজনীতিতে এই জয় বাংলা স্লোগানটা খুবই এখন প্রচলিত হয়েছে, এবং সেটা একটা আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে। না, এই সেটাই ছবি ঠাকুর লিখেছেন ওই কথাটাতে,
যে বাঙালি যদি স্বৈর বুদ্ধিতে নিজেকে খুব বড় মনে করা, এটাকে বলে স্বৈর বুদ্ধি। তো এখন আগে গোপালকৃষ্ণ গোখলে উনি তো বাঙালি ছিলেন না, মারাঠি ছিলেন, উনি বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক ইট টুমরো, এরকম একটা কিছু বলেছিলেন আর কি। তো মানে বাংলা আজ যা ভাবে ভারত তা কাল ভাবে। আমরা বাঙালিরা শ্রেষ্ঠ ছিলাম হয়তো ভাবতে পারি, কিন্তু সেই মান্যতাটা বাঙালি দিচ্ছেন না, একজন অবাঙালি দিচ্ছেন। এখন বাংলার এই জয় বাংলা গ্রুপের লোকদের কাছ থেকে একটা কালচার হয়ে গেছে যে নিজেদের নাম্বার ওয়ান বলে দেওয়া। তো এই স্বৈর বুদ্ধি, এটার যদি অবসান না হয় তাহলে রবি ঠাকুরের বাংলা আর হবে না। কারণ আমরা রবি ঠাকুরকে চাইবো না মুজিবুর রহমানকে চাইবো, সেটা আমাদেরই ভাবতে হবে। আমাদের বাংলা তথাকথিত সেই বাবু কালচারটা, সেটাকে আপনি যে তরফ থেকেই দেখুন না কেন, সেইটাও তো এখন অবক্ষয়ের দিকে। আর যদি যারা বাংলার বাইরে প্রবাসী হয়ে বসবাস করছেন তারা অনুভব করতে পারছেন যে মানে অন্তর্দেশীয় স্তরেও যে বাঙালিদের কি চোখে দেখা হচ্ছে এখন, এবং তাদেরকে অনেক সময় বাংলাদেশিদের সঙ্গেই মানে যেই সেটা আমাকে একজন বললো যে হিন্দু বাংলাদেশি, তো আমি কোনোদিন নাম শুনিনি। আমাকে একজন তিনি খুব মানে পণ্ডিত লোক আদারওয়াইজ, আমি তো সব মানে তিনি নন বেঙ্গলি প্রতিষ্ঠার বলছি না কি, আমি সবসময় বাঙালি বলতে মানে বাংলাদেশি বলতে আমরা ওই যারা ওখান থেকে এসছে মুসলমান ওদেরকেই দেখেছি আর কি, ওদেরকেই বাঙালি বলে ভাবতাম আর কি। তো আমি তখন ওই পয়েলগাঁওতে যে একজন মারা গেছেন তার স্ত্রী বাঙালি ছিলেন, এই ব্যাপারটা একটু বলার চেষ্টা করলাম আর কি। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই পরিপ্রেক্ষিতে, যে এই যে প্রবাসী বাঙালিরা বলছেন এটাও কোনো কোইন্সিডেন্টাল নয়। এটা হচ্ছে যে বাংলায় যে অর্থনৈতিক অবক্ষয়ের ফলে চাকরি বাকরির বাজার সব শেষ হয়ে গেছে, তার ফলে কি হয়েছে যারা একটু মেধাবী, এরা অনেকেই, সবাই বলছি না, বাংলাতেও নিশ্চয়ই অনেক মেধাবী মানুষ আছেন, কিন্তু অনেকেই বাংলা ছেড়ে চলে গেছেন। আমার মনে হয় যে বাঙালিরা এখন একটা ডায়াসপোরা পপুলেশন হয়ে গেছে। এই আইরিশটা, এটা একটা আয়ারল্যান্ডের সঙ্গে উদাহরণ আছে। আয়ারল্যান্ড হচ্ছে একমাত্র দেশ যাদের 1800 সালে যারা পপুলেশন ছিল এখন পপুলেশন তার চেয়েও কম। তো আমাদেরও হিন্দু বাঙালিতে সেই দিকেই যাচ্ছি আমরা, ডায়াসপোরা হয়ে গেছি অ্যাকচুয়ালি, কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছি আমরা, আসলে প্রকৃত শূন্যস্থান করে না। এখন আমরা বাঙালিরা যদি নিজেদের মেধাবী মনে করি, যদি শ্রেষ্ঠ মনে করি, তাহলে আমি এটাই বলবো, যেটা আমার বইয়ের কনক্লুশন, রিক্লেম বেঙ্গলিহুড, বাঙালিত্বকে তোমরা পুনরুদ্ধার করে দেখাও, তাহলে তোমরা আবার গৌরব পাবে। এখন আমার মনে হয় হয়তো আউটসাইড ওয়েস্ট বেঙ্গল পসিবল। আমি আবার মনে করি যে লিঙ্গুইস্টিক্যালি দেখুন যে এখনো যেরকম পয়লা বৈশাখ হচ্ছে, তারপরে দুর্গাপুজোর উৎসব হচ্ছে, আপনি দিল্লিতে যদি দেখেন আপনি হয়তো অবাক হয়ে যাবেন যে কিরকম করে এটা সেলিব্রেট করা হচ্ছে। ছোট ছোট বাচ্চারা আবৃত্তি করছে, তারপরে বাংলার স্টাইলে শাড়ি পরে ডান্স ড্রামা হচ্ছে, রবীন্দ্রনাথকে এখনো তুলে ধরা হচ্ছে। সেই জিনিসটা আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে যান, আপনি ক্লাবে হয়তো দিনে রাত্রে খালি হিন্দি গান শুনতে পারবেন। এটা হয়তো সত্যি কথাই, এবং কিন্তু আমি একটা জিনিস তাও বলবো, ন্যারেটিভ কিন্তু ভেতর থেকে হয় আর কি। কারণ বাঙালিকে জাগতে হবে আর কি, মানে একটা জায়গায় জাগতে হবে। এই বইতে আমাকে যারা যারা লিখে দিয়েছেন, তথাগত বাবু, মোহিত রায়, ডক্টর মোহিত রায়, আব্দুল্লাহ আল মাসুদ, এরা প্রত্যেকেই মোটামুটি বাংলাতেই আছেন। আমি আশা করছি আবার বাংলা জাগবে, আবার ফিরে পাবে, রবি ঠাকুরের বাংলা হবে, এই আশাটুকু। মানুষ তো আশার ছলনে ভুলি, একটা কথা আছে আমাদের, পজিটিভ নোটে আমি সেই আশাতেই বাঁচতে চাই বাকি জীবনটা। হ্যাঁ, অনেক ধন্যবাদ ডক্টর গঙ্গোপাধ্যায়, ডক্টর ভট্টাচার্য। নমস্কার। তো আমি দর্শক বন্ধুদের এটাই বলবো যে এই বইটা পড়ুন, জয় বাংলা রিসেপশন, প্লিজ। আমি একটু বলবো, আপনারা যদি সম্ভব হয় এর বাংলা সংস্করণ 21-এর মিথ, জয় বাংলার মিথ্যাতি পড়ুন। কারণ যদি আপনি মানে বাংলায় থাকেন, কারণ বাংলা বইয়ের তো বাজার খুব ভালো নয়, তা বাংলা সাহিত্যের যে পুনরুদ্ধার, এই বইটিকে একটু বেস্টসেলার করে দিই না হোক না কেন, হয়তো একটু অভিমান এর মধ্যে মিশে আছে এই বার্তাটির মধ্যে, কিন্তু তবু যদি বই আপনাদের নিজেদের তথ্যটা বাড়ান এবং নিজেরা বিচার করুন যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং আগামী 5-10 বছরের মধ্যে আমরা কোথায় নিজেদেরকে দেখতে চাই, এবং সেটার জন্য এই তথ্যগুলো আপনাদের একটা অস্ত্র হিসাবে কাজ করতে পারে এবং পরবর্তী প্রজন্মকেও আপনারা এই শিক্ষাটা দিতে পারবেন। এই বলে দুজনকে ধন্যবাদ জানিয়ে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার।